আসসালামু আলাইকুম ও নমস্কার। হোমিও উদ্দীপনা গ্রুপের সাথে যারা যুক্ত আছেন বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন প্রান্ত থেকে সবাইকে সাদর আমন্ত্রণ ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের অত্যন্ত স্বনামধন্য শ্রদ্ধাভাজন এবং আমাদের প্রিয় একজন স্যার, ডাক্তার তপন কাঞ্জিলালের স্নেহধন্য ডাক্তার তপন ঘোষ স্যার। তো স্যারকে আমি অনুরোধ করব আজকের আলোচনাটি শুরু করার জন্য। সকলকে আমার আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। আলোচনা শুরু করব। আশা রাখছি সকলেই ভালো আছেন। আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম প্যালিয়েশন। আমরা আজকে মূল যে জায়গাটা আলোচনা করব সেটা হচ্ছে সাপ্রেশন। আপনারা সবাই প্যালিয়েশন শুনেছেন, যে প্যালিয়েশন হচ্ছে এমন একটা ব্যাপার যে কোনো একটা অর্গানের বা কোনো এক শরীরের কোনো একটা জায়গার চিকিৎসা করা হচ্ছে। চিকিৎসা করতে করতে দেখা গেল যে সাময়িক কালের জন্য আমাদের রোগ লক্ষণগুলো দূর হলো, কিছুদিন বাদে আবার আত্মপ্রকাশ করলো। একই জায়গা, যে জায়গা থেকে চলে গেছে সেই জায়গাতে আবার আত্মপ্রকাশ করলো একইভাবে। এটাই হচ্ছে প্যালিয়েশন। আর আমরা দেখেছি যে আমাদের হোমিওপ্যাথিতে কিছু ওষুধ নির্বাচন ভুল হবার জন্যে, বা সিমিলিমাম হয়নি, কিংবা পোটেন্সি যেটা দিয়েছে সেটা হয়তো রোগীর চাহিদার তুলনায় কম হয়ে গেছে, এই জন্য হোমিওপ্যাথিক চিকিৎসাতে প্যালিয়েশন হয়ে যেতে পারে। কিংবা রুগীর স্বার্থে আমাদের প্যালিয়েশন করতে হয়। যেমন হয়তো কোনো রুগীর একটা অর্গান নেই, বা কোনো রুগীর যে অবস্থাটা এসছে, যে রোগে ভুগতে ভুগতে এমন একটা অবস্থা এসছে যেটা আর কিওর হওয়া সম্ভব নয়, একটা ইনকিউরেবল স্টেটে চলে গেছে, সেই সময়ে আমাদের কিন্তু প্যালিয়েটিভ ট্রিটমেন্ট করতে হয়। যাই হোক, আজকে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে সাপ্রেশন। সাপ্রেশন ব্যাপারটা কি? সাপ্রেশনটা হচ্ছে যে আমরা কোনো একটা রোগী একটা নির্দিষ্ট কোনো অর্গানের চিকিৎসা করছি, সেখানে একটা রোগ রয়েছে, এবং সেটা যদি আমরা ঠিক সমবিধান মতে যেমন চিকিৎসা হওয়া উচিত সেইভাবে চিকিৎসা না করি, বা ডিসিমিলার প্যাথিতে ট্রিটমেন্ট হয়, সেখানে কি হয়, সেই অর্গান থেকে যে জায়গায় রোগী ভুগছিল কষ্ট নিয়ে, সেই জায়গা থেকে লক্ষণগুলো বা কষ্টগুলো চলে গিয়ে অন্য কোনো অর্গানে রোগটা বাসা বাঁধবে। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কম গুরুত্ব অর্গান থেকেই রোগগুলো চলে যায় বেশি গুরুত্বপূর্ণ অর্গানের দিকে। তাহলে এইরকম যে অবস্থাটা, সেটা হচ্ছে সাপ্রেশন। এখন যদিও আমি কথাটা বললাম যে অসমবিধান মতে বা ডিসিমিলার ট্রিটমেন্টের ফলে সাপ্রেশনটা হয়, কিন্তু আর এক রকম সাপ্রেশন হয়। যেমন আমাদের ধরুন চিকিৎসা ছাড়াও কোনো কারণে আমাদের শরীরের কোনো ডিসচার্জ বন্ধ হয়ে গেছে, সেটা নর্মাল ডিসচার্জ হতে পারে। হ্যাঁ, সেটা নর্মাল ডিসচার্জ হতে পারে, যেমন আমাদের রজঃক্ষরণ বা মেনস্ট্রুয়াল ডিসচার্জ, আমাদের ইউরিন, আমাদের পার্সপিরেশন বা ঘাম। আবার কিছু অ্যাবনর্মাল ডিসচার্জ হয়তো সাপ্রেশন হয়ে গেল, যেমন পাস, হ্যাঁ, হোয়াইট ডিসচার্জ ইত্যাদি। এই সাপ্রেশনের ফলেও কিন্তু এগুলো সাপ্রেশন হবার ফলেও কিন্তু আমাদের বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। তাহলে শুধু ট্রিটমেন্ট নয়, ডিসিমিলার ট্রিটমেন্ট নয়, এছাড়া অন্য কোনো ভাবেও কিন্তু আমাদের এই বিভিন্ন ডিসচার্জ গুলো বন্ধ হয়ে যেতে পারে বা সাপ্রেসড হয়ে যেতে পারে, হয়ে আমাদের নানা রকম সমস্যা তৈরি হতে পারে।
পার্টিকুলার অর্গানে হতে পারে, জেনারেলাইজড হতে পারে, একটা কনস্টিটিউশনাল এফেক্টও এসে যেতে পারে। তাহলে এই যে অবস্থাটা, এটাকে আমরা বলে থাকি সাবপ্রেশন। হ্যাঁ, এটাকে আমরা সাবপ্রেশন বলে থাকি, বা মানে নবীন সুন্দর বঙ্গানুবাদ করেছে দমন। হ্যাঁ, দমন। যাই হোক, একটু আগে উদাহরণ দিয়ে নেই। উদাহরণটা কিরকম? ধরুন কোনো একজন রুগী বাতের ব্যথা নিয়ে এসছে, বা কোনো একটা জয়েন্ট পেইন নিয়ে এসছে, বা বিভিন্ন একাধিক জয়েন্টে পেইন নিয়ে আমাদের কাছে এসছে, বা যে কোনো ডাক্তারের কাছে এসছে। ডাক্তারবাবু কি করলেন? ডাক্তারবাবু সেই ব্যথাকে দূর করবার জন্য, সেই ব্যথাকে দূর করবার জন্য কোনো একটা ওষুধ দিলেন। দেখা গেল ব্যথাটা চলে গেল, জয়েন্টের ব্যথাটা চলে গেল, কিন্তু সঙ্গে সঙ্গে তার শরীরের অন্য কোনো অর্গানে বা অন্য কোনো ভাইটাল অর্গানে, বিশেষ করে হার্টের ক্ষেত্রে তো ভীষণ ভাবে দেখা যায় যে এফেক্ট হতে, তখন ওই জায়গায় ওই সমস্যা, মানে অন্য কোনো অর্গানে সমস্যা তৈরি হলো। তাহলে এখানে কি হয়েছে? এখানে ওই যে বাতের ব্যথাটা ট্রিটমেন্ট করা হয়েছিল, বাতের ব্যথাটা মানে ট্রিটমেন্ট করাতে সারলো না বা প্যালিয়েশন হলো না, ওটা হয়ে গেল সাপ্রেশন, অর্থাৎ অন্য কোনো অর্গানকে সে এফেক্ট করে দিল। আবার ধরুন কারো একটা এক্সিমা রয়েছে, কারোর একটা এক্সিমা রয়েছে, ওই এক্সিমা কোন রকম একটা মলম দিয়ে, মলম লাগিয়ে দূর করা হলো। মলম লাগিয়ে দূর করার ফলে কি হয়? রোগী এক্সিমা বা স্কিন ডিজিজ থেকে মুক্তি পেল, ওটা নেই, মানে কিন্তু দেখা গেল যে শরীরে অন্য কোনো মারাত্মক ধরনের রোগে আক্রান্ত হলো। যেমন আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাই যে এক্সিমা সাপ্রেসড হয়ে গিয়ে হাঁপানি, বা অ্যাজমা ডেভেলপ করে, অ্যাজমা হয়ে গেল। এরকম ভাবেই মানে ভুল চিকিৎসাতে বা অসম চিকিৎসাতে দেখতে পাই আমরা যে তার মানে যা সমস্যা নিয়ে এসেছিল, রুগী তো আর বোঝে না যে পার্টিকুলার কোনো একটা অর্গানে রোগ হয় না, রোগ কেবলমাত্র পার্টিকুলার কোনো জায়গায় তার আত্মপ্রকাশ করে, কিন্তু অ্যাকচুয়ালি রুগী সামগ্রিকভাবে রোগাক্রান্ত হয়, তার চিকিৎসা সামগ্রিকভাবেই করতে হয়, কিন্তু রুগী হয়তো ওই এসে ওই রোগটার কথাই বললো, তার স্কিনে হয়েছে, তার হাঁটুতে ব্যথা হয়েছে, ইত্যাদি ইত্যাদি, এবং মানে ট্রিটমেন্ট করে দেখা গেল যে তাতে সেটা সাপ্রেশন হয়ে গেছে, সাপ্রেশন হয়ে তার অন্য কোনো অর্গান আক্রান্ত হয়েছে। হ্যাঁ, আচ্ছা, আমরা অনেক সময় যে ঘটনাটা ঘটে সেটা কি হয়, সাপ্রেশনের পেছনে সব থেকে মূল কারণ হয়ে দাঁড়ায় যে ওই পার্টিকুলার যে জায়গাটাতে কষ্টটা হচ্ছে, যে জায়গায় রোগ কষ্টটা আত্মপ্রকাশ করেছে, সেই জায়গায় ট্রিটমেন্ট, মানে কোন একটা পার্টিকুলার অর্গানের ট্রিটমেন্ট, কোন একটা পার্টিকুলার শরীরের পার্টিকুলার অংশের ট্রিটমেন্ট, এইরকম ট্রিটমেন্ট হলে কিন্তু আমাদের সাপ্রেশন হয়ে যায়। এখন আমরা এই যে সাপ্রেশনকে দুটো ভাগে ভাগ করতে পারি, সাপ্রেশনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, দুটো দিক থেকে আমাদের কাছে সাপ্রেশন হতে পারে। একটা সাপ্রেশন হচ্ছে যে প্রাকৃতিক সাপ্রেশন বা নৈসর্গিক সাপ্রেশন বা ন্যাচারাল সাপ্রেশন, ন্যাচারাল সাপ্রেশন বা প্রাকৃতিক সাপ্রেশন বা নৈসর্গিক সাপ্রেশন, যাই বলি না কেন, এইরকম একটা সাপ্রেশন হতে পারে। আর একটা সাপ্রেশন হচ্ছে কৃত্রিম বা আর্টিফিশিয়াল সাপ্রেশন, কৃত্রিম বা আর্টিফিশিয়াল বা অনৈতিক মানে অনৈসর্গিক সাপ্রেশন। তাহলে আমরা এই দুভাবে সাপ্রেশনটাকে ক্লাসিফাই করতে পারি। এটা যদি আমরা একটু বুঝতে পারি আমাদের চিকিৎসার ক্ষেত্রে আরো বেশি সুবিধা হয়। এখন কোনটা ন্যাচারাল সাপ্রেশন, কোনটা আমাদের এই আর্টিফিশিয়াল সাপ্রেশন,
এই জায়গাটা কিন্তু আমাদের বোঝা কিন্তু ভীষণ দরকার। প্রথমে আমরা ন্যাচারাল সাপ্রেশনের কথায় বা প্রাকৃতিক সাপ্রেশনের কথায় আসি। আচ্ছা, তাহলে এই ন্যাচারাল সাপ্রেশন আমাদের কোনগুলো? ন্যাচারাল সাপ্রেশন আমাদের কোনগুলো? যদি সাপ্রেশনটা চিকিৎসা বহির্ভূত কোনো কারণে হয়ে থাকে, আমরা কোনো চিকিৎসা করিনি, আমরা তাকে কোনো ওষুধ দেইনি, তার শল্য চিকিৎসা করিনি, তাকে কোনো ওষুধও দেইনি, অথচ তার মানে রোগ ভোগ বা কোনো ন্যাচারাল ডিসচার্জ সাপ্রেসড হয়ে গেছে, সাপ্রেসড হয়ে গিয়ে মানে রোগী অসুস্থ হয়ে পড়েছে, তাহলে এই যে সাপ্রেশনটা, এটাই হচ্ছে আমাদের ন্যাচারাল বা প্রাকৃতিক সাপ্রেশন, যেটা কোনো চিকিৎসা ছাড়াই সাপ্রেশন হয়ে গেছে। হ্যাঁ, এখন বিভিন্ন কারণ হতে পারে। দেখা গেল যে যে ভাইটাল ফোর্স তার যে স্বাভাবিক কাজ, হ্যাঁ, ভাইটাল ফোর্সের যে স্বাভাবিক কাজ, সে স্বাভাবিক কাজটা করতে পারলো না। তাতে কি হলো? স্বাভাবিক কাজ, জীবনী শক্তি যদি স্বাভাবিক কাজ করতে না পারে, অর্থাৎ তার যদি মানে কাজটাকে সাপ্রেস কোনোভাবে হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের কতগুলো সিমটম আত্মপ্রকাশ করে। হ্যাঁ, কতগুলো সিমটম আত্মপ্রকাশ করে। তাহলে এই যে অবস্থাটা, তাহলে এই যে সাপ্রেশনটা চিকিৎসা ছাড়াই হলো, এটা আমাদের প্রাকৃতিক সাপ্রেশন। এখন এই যে প্রাকৃতিক সাপ্রেশন বা ন্যাচারাল সাপ্রেশন, এই ন্যাচারাল সাপ্রেশনকে আমরা কিন্তু দুটো ভাগে ভাগ করতে পারি। ন্যাচারাল সাপ্রেশনের যে দুটো ভাগে ভাগ, সেই ভাগগুলো কি কি? একটা হচ্ছে মেন্টাল সাপ্রেশন এবং ফিজিক্যাল সাপ্রেশন, অর্থাৎ মানসিক সাপ্রেশন এবং শারীরিক সাপ্রেশন। হ্যাঁ, এই যেগুলো হচ্ছে আমাদের মানে ন্যাচারাল সাপ্রেশনের উদাহরণ। এখন এই যে ন্যাচারাল সাপ্রেশনের মধ্যে যেমন আমরা একটু মানসিক সাপ্রেশনের কথাটা বলি। কোনো ভয়, হ্যাঁ, অতি উচ্ছ্বাস বা আনন্দ, হ্যাঁ, অতি উচ্ছ্বাস, আনন্দ, মানসিক আঘাত, বিভিন্ন রকমের মানসিক আঘাত, সেটা যেমন শোক, দুঃখ, অপমান, হ্যাঁ, শোক, দুঃখ, অপমান, ভর্ৎসনা, রিপ্রোচ, এক্সেশন, ইন্ডিগনেশন, মর্টিফিকেশন, গ্রিফ, এই সমস্ত কারণগুলোতে কি হয় না, জীবনী শক্তির উপর একটা আঘাত আসতে পারে। জীবনী শক্তির উপরে আঘাত এসে জীবনী শক্তি ঠিকভাবে কাজ করতে পারলো না। হ্যাঁ, আচ্ছা, এবং জীবনী শক্তির কাজ দমন হয়ে যায়। আসলে জীবনী শক্তি কি করে? আমাদের শরীরটা কি? আমাদের শরীরটা হচ্ছে আমরা কারা? আমাদের মধ্যে রয়েছে তিনটে অস্তিত্ব। একটা হচ্ছে মন, একটা হচ্ছে স্পিরিট বা আত্মা, আর একটা কি, আর একটা হচ্ছে আমাদের দেহ। এখন এই জীবনী শক্তি যদি সঠিকভাবে কাজ করতে পারে, তার কাজের কোনো বাধা না আসে, তাহলে আমাদের দেহ, মন, আত্মা সঠিকভাবে পরিচালিত হয়, সঠিকভাবে কাজ করে, পরস্পরের সঙ্গে সামঞ্জস্য বজায় থাকে এবং আমরা সুস্থ থাকি। হ্যাঁ, তাহলে এখন এই জীবনী শক্তি কিন্তু, বা এই যে জীবনী শক্তির উপরে এই যে আঘাতগুলোর কথা বললাম, তারাও কিন্তু এফেক্ট আনতে পারে এবং এর ফলে কি হয়, মানুষের নানা রকম সমস্যায় আক্রান্ত হতে পারে। আমাদের অনেক ওষুধ আছে এরকম আঘাতের জন্য। যেমন একটা উদাহরণ যদি রেপার্টারি খুললে আমরা দেখতে পাই, এইলমেন্ট আফটার বলে যে রুব্রিকটা আছে, এইলমেন্ট আফটার যদি রুব্রিকটা আমরা খুলি, পরপর আমরা দেখতে পাবো ইন্ডিগনেশন, মর্টিফিকেশন, ভেক্সেশন, হ্যাঁ, ফিয়ার, হ্যাঁ, এই সমস্ত আমরা কথাগুলো দেখতে পাবো এবং এর ফলে আমরা রোগাক্রান্ত হতে পারি। যেমন এছাড়া আর কি হতে পারে? বিভিন্ন রকম হতে পারে, যেমন ডায়রিয়া হতে পারে।
এটা তো একটা খুব কমন ব্যাপার। ডায়রিয়া, ফিভার, এগুলো তো ভয় পেয়ে হয়, আমরা সবাই জানি যে ডায়রিয়া আফটার অ্যাঙ্গার, হ্যাঁ, ডায়রিয়া আফটার অ্যাংজাইটি, ডায়রিয়া আফটার ফিয়ার, এইসব ব্যাপারগুলো আমরা দেখতে পাই। এবং এই জন্য আমরা নির্দিষ্ট ওষুধ দিতেই পারি। যেমন ভয়ের জন্য, ভয় পেয়ে হয়তো তার একটা ডায়রিয়া হয়েছে, এলিমেন্ট আফটার বা এলিমেন্ট ফ্রম ফ্রাইট, ভয় পেয়েছে, এলিমেন্ট ফ্রম ইন্ডিগনেশন, এরকম ভাবে কিন্তু আমরা মানে কষ্টগুলো পেয়ে থাকি। বা এলিমেন্ট আফটার স্যাগদিন, স্যাগদিন বলতে অ্যাঙ্গার ফ্রম ওনস ফল্ট, নিজে একটা ভুল করেছি, নিজের ভুলের জন্যই আমার জীবনী শক্তির উপর একটা বিশেষভাবে আঘাত হয়েছে, আমি মানে মরমে মরে যাচ্ছি, যার ফলে আস্তে আস্তে আমি অসুস্থ হয়ে পড়লাম। আজকাল আমরা যে যুগটাতে বাস করছি, সেই যুগটা হচ্ছে একটা প্রবল অর্থনৈতিক চাপের যুগ, একটা প্রবল অর্থনৈতিক চাপের যুগ, যেখানে সবাই ছুটে চলেছে, সবাই ছুটে চলেছে জীবনে প্রতিষ্ঠিত হবার জন্যে, জীবনে কিছু করবার জন্যে। এবং এই করতে গিয়ে কিন্তু আমরা আমাদের মানে একটা মেন্টাল সাপ্রেশন প্রতিনিয়ত করে থাকি। আমরা তো প্রায় হাটে ঘাটে, রাস্তাঘাটে, ট্রেনে, বাসে দেখতে পাই মায়েরা তাদের সন্তানকে নিয়ে ছুটে চলেছে, ছুটে চলেছে। শুধু তাই নয়, এই সন্তানের যে তার যে মনের ইচ্ছা, কোথাও তার মনের ইচ্ছাগুলোকে প্রকাশ করতে দেওয়া হয় না। বেশিরভাগ ক্ষেত্রে বাধা থাকে, সকাল থেকে একদম রাত পর্যন্ত রুটিন চলতে থাকে, একটার পর একটা কাজে সে ব্যস্ত থাকে। বাচ্চাটা হয়তো স্কুলে পড়া ভুল করেছে, বা সে হয়তো পরীক্ষাতে কিছু ভুল লিখে এসে ব্যাস শাসন শুরু হয়ে গেল সে গাড়ির মধ্যে। একটা বাচ্চার যে একটা আত্মসম্মান বোধ আছে, সেটাকেও গুরুত্ব দেওয়া হয় না। সেখানে তাকে একটা অর্চনা করানো দিয়ে একটা চপে ঘাটা খুব। এর ফলে কি হয়, সেই বাচ্চার একটা মেন্টাল সাপ্রেশন আসে, তার ঠিকমতো মনোবিকাশ হতে পারে না। মনোবিকাশ না হবার জন্য সে কিন্তু আস্তে আস্তে মানে কি হয়, ডিপ্রেশনে চলে যায়। ডিপ্রেশনে যেতে যেতে তার ভেতরে স্কিজোফ্রেনিয়ার মতো মারাত্মক মানসিক রোগ ডেভেলপ করতে পারে। আমার মনে আছে, আমি তো 12 ক্লাসে পড়েছি বহু বছর আগে, এখনকার কথা তো নয়। সেই একটি ছেলে পড়তো আমাদের সাথে, আমার মনে আছে 11-12 সায়েন্সে। প্রতিদিন দেখতাম ওর মা ওকে স্কুলে নিয়ে আসতেন, মা বসে থাকতেন, টিফিন বেলাতে গিয়ে মায়ের কাছে ছেলেকে থাকতে হতো, কারোর সাথে মিশতে দেবে না, ছেলে খারাপ হয়ে যাবে। কিন্তু সেই ছেলে পরবর্তীকালে কিন্তু টোটালি একটা রোগী হয়ে যায়, তার মনোবিকাশ হতে দেওয়া হয়নি। এই যে সাপ্রেশন, এটা কিন্তু একটা মারাত্মক। আবার দেখুন, চাকরি বাকরির জন্য আজকের যুব সমাজ, যুবক যুবতীরা নানাভাবে চেষ্টা করে যায় যে জীবনে প্রতিষ্ঠিত হতে, কিন্তু সে হয়তো তার শিক্ষার, তার মেরিটের কোনো যোগ্যতাই পেল না। আস্তে আস্তে সে কিন্তু কি হয় না, ডিপ্রেশনে চলে যায়। এটা কিন্তু মেন্টাল সাপ্রেশন, ডিপ্রেশনে চলে যায়, এটা কিন্তু মেন্টাল সাপ্রেশন। এবং এই সাপ্রেশনের জন্য কিন্তু সে নানা রকম রোগে আক্রান্ত হতে পারে। এটা কিন্তু আমরা প্রতিনিয়ত দেখতে পাই। সেই জন্যই কিন্তু আমরা কেস রেকর্ডিংটাকে কিন্তু ভীষণভাবে গুরুত্ব দেব। কেস রেকর্ডিং করে তার সবকিছু জানতে হবে। শুধু জেনে শুনে তাকে ওষুধ দিলেই হবে না, ওষুধ দেবার সঙ্গে সঙ্গে তাকে পারিপার্শ্বিক অবস্থা, তার বর্তমান আর্থসামাজিক অবস্থা প্রয়োজনে তাকে মানে বোঝাতে হবে, তার সামনে তুলে ধরতে হবে। আমার ডিউটি কিন্তু শুধু ওই ওষুধ দেওয়া নয়, তার সঙ্গে কাউন্সেলিং করা, কাউন্সেলিং করেও কিন্তু তাকে সুস্থতার পথে আনতে হবে।
শিশুদের ক্ষেত্রে যেমন শুধু শিশু নয়, শিশুকে যেমন শিশুর মা বাবাকে কাউন্সিলিং করতে হবে ওষুধ দেবার সঙ্গে সঙ্গে। হ্যাঁ, তো মা বাবাকে বোঝাতে হবে, আর মা বাবাকে বোঝাতে হবে যে এইভাবে আচরণটা ওকে করবেন না, ওকে খেলতে দিন, ওকে পড়াশোনা করবার মতো ওকে সময় দিন। এই কিছুদিন বাদে আমার কাছে কিছুদিন আগে একটা বাচ্চাকে নিয়ে আসা হলো। সেখানে বাচ্চাটা খেতে চায় না, খিদে পায় না, একটা ডিপ্রেসড অবস্থাতে চলে গেছে, লোকজন পছন্দ করে না। এই সমস্ত কেস পেলেই কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের কর্তব্য হচ্ছে বাচ্চাটার দৈনিক মানে রুটিনটাকে জেনে নেওয়া, সে কি করছে সকাল থেকে। আমি জিজ্ঞাসা, আচ্ছা বলুন তো আপনার বাচ্চাটা কি করে সকাল থেকে? বলে, ডাক্তারবাবু ওকে তো ওর স্কুল 7:30, 6:30টার মধ্যে ঘুম থেকে স্কুলে যেতে হয়, তারপর ওই 10:30, 11টায় বাড়িতে আসে, এসে একটু খাওয়া দাওয়া করলো, স্নান টানা করলো, 12টার দিকে টিচার আসে। 12টার দিকে টিচার আসে, টিচার পড়িয়ে চলে যায়, বিকেল বেলা ওকে নাচের স্কুলে নিয়ে যায়, আঁকার স্কুলে নিয়ে যায়। তার মানে কি এই বাচ্চা কোনোদিন সুস্থ থাকতে পারে না, এই বাচ্চাকে ওষুধ দিয়ে কিছু হবে না। এই বাচ্চাকে আমাদের কাছে তো আসবে ট্রিটমেন্টে, যেমন ওষুধ দিয়ে ঠিক করে দিন, তা নয়। সেক্ষেত্রে কিন্তু কাউন্সিলিং করতে হয়, মাকে বা তার পরিবারের লোকজনকে এবং বাচ্চাটিকেও, সবাইকে ব্যাপারটা বোঝাতে হয়। আমি সেই বাচ্চাটাকে কি বললাম, আমি তার মাকে বললাম, প্রথম কথা হচ্ছে যে ওকে সুস্থ করতে হলে, ওর সবকিছু ফিরিয়ে আনতে হলে ওর মানে দৈনন্দিন রুটিন চেঞ্জ করুন। ও স্কুল থেকে আসার পরে ও টিচার আসবে না, পরে টিচারের সময় নেই, সে টিচার ছাড়িয়ে দিন, ও টিচার রাখলে হবে না, ও টিচারকে ছাড়িয়ে দিন। ওকে টিচার আসবে সন্ধেবেলায়, ওর টিচার আসবে সন্ধেবেলায়। বিকেলবেলা ওকে খেলতে দিন, ওর পুরো রুটিনটাই চেঞ্জ করে দিন, দেখবেন বাচ্চা সুস্থ হয়ে যাবে। তার সঙ্গে আমরা যদি কনস্টিটিউশনাল ড্রাগ দিতে পারি দেবো, অনেক সময় ফাইটাম দিয়েও ছেড়ে দিতে হয়, তাতে দেখা যায় বাচ্চা কিন্তু আস্তে আস্তে সুস্থ হয়ে পড়ে। তাহলে এইভাবে আমরা বিভিন্ন মেন্টাল সাপ্রেশনের ফলে, অপমানের ফলে, মানে ইন্ডিগনেশন, মর্টিফিকেশনের ফলে বা মানসিক যন্ত্রণার ফলে কিন্তু আমাদের মানে মেন্টাল সাপ্রেশন আসে, আমাদের জীবনী শক্তি সাপ্রেশন আসে। জীবনী শক্তি সাপ্রেশন আসার ফলে আমরা নানান রকম রোগে বা সমস্যায় জর্জরিত, নিদ্রাহীনতা, তারপরে ধরুন ক্ষুধামন্দা, নিদ্রাহীনতা, এরকম সমস্যাগুলো আমাদের মধ্যে আসে। এটা কিন্তু আমাদের শুধু মেডিসিন, মনে রাখবেন যে মেডিসিনাল ট্রিটমেন্ট হবে না, তার সঙ্গে কাউন্সেলিং, শুধু বাচ্চাদের ক্ষেত্রে শুধু বাচ্চার নয়, বাচ্চার মানে অ্যাটেন্ডেন্স বা গার্জিয়ানেরও কাউন্সিলিং করতে হবে, তা নাহলে যতই ওষুধ দিন না কেন আপনি সারাতে পারবেন না। হ্যাঁ, এছাড়া ন্যাচারাল সাপ্রেশন আর কিভাবে আসতে পারে? ছিলাম রাস্তায়, প্রচন্ড গরম, প্রচন্ড ঘাম হচ্ছিল, বাড়িতে এলাম, ঘামটাম পুষলাম না, ঢুকে গেলাম এসিতে বা ঢুকে গেলাম ও জোর স্পিডে পাখা চালিয়ে বসে গেলাম। হ্যাঁ, তাতে কি হতে পারে? সোয়েট বা পার্সপিরেশন সাপ্রেসড হয়ে গেল, পার্সপিরেশন সাপ্রেসড হয়ে গিয়ে আমাদের কি হলো, আমরা অসুস্থ হয়ে পড়লাম, সর্দি কাশি হয়ে গেল, জ্বরও এসে যেতে পারে। তাহলে এই যে সোয়েটিং সাপ্রেসড অ্যাগ্রাভেশন, এটা কিন্তু মেডিসিন আর ট্রিটমেন্টে সাপ্রেসড হলো না, এটা ন্যাচারালি সাপ্রেসড হয়ে গেল। আমাদের শুধুমাত্র এই যে ঠান্ডা গরমের পরিবর্তন হবার জন্য আমরা এই সোয়েটিং সাপ্রেশন খুললে অনেকগুলো ওষুধ দেখতে পাই, যেমন ক্যামোমিলা দেখতে পাই, চায়না দেখতে পাই, পলোসিনথিস দেখতে পাই, ল্যাকেসিস দেখতে পাই, সাইলিশিয়া দেখতে পাই, সালফার দেখতে পাই। হ্যাঁ, এই সমস্ত জিনিস, এই সমস্ত ব্যাপারগুলো আমরা দেখতে পাই। আবার ধরুন জামা কাপড়, যদি আমরা জামা কাপড়টা
ছেড়ে ঘাম ঠাম গুলো পুছে, হ্যাঁ, ঘাম পুছে জামা কাপড় ছেড়ে যদি আমরা পাখার তলায় বসি, তাহলে কিন্তু আমাদের মানে এই ঘাম সাপ্রেসড হবে না, সর্দি কাশি হবে না। এগুলো কিন্তু আমাদের রুগীদেরকে বোঝাতে হবে। ন্যাচারাল সাপ্রেশনের হাত থেকে এইভাবে অনেক কিছু মানে রক্ষা পাওয়া যায়। আবার দেখুন, অনেক বাচ্চা বা লোকজন আছে সর্দি কাশিতে ভোগে বা ব্যথায় ভোগে, তারা গরম জলে স্নান করে। হ্যাঁ, গরম জলে স্নান করে, কিন্তু মনে রাখতে হবে এই যে গরম জলে স্নানটা বদ্ধ জায়গায় করে, বদ্ধ জায়গায় করে কি হলো না, বদ্ধ জায়গায় স্নান টান করে জামা কাপড় পরে তাকে বেরিয়ে আসতে হবে, যাতে তার গায়ে ওই ঠান্ডা হাওয়াটা না লাগে। ঠান্ডা হাওয়াটা লাগলে কি হবে, কোল্ড বিকামিং হিটেড আফটার। গরম জলে স্নান করেছে, শরীরটা গরম রয়েছে, বডিটা হিটেড রয়েছে, তাহলে কি হলো, সে কোল্ড হয়ে গেল। তাহলে কোল্ড বিকামিং হিটেড আফটার, ওষুধ অনেক আছে, আদার্স টোটালিটি মিললে ওষুধ দিতে হবে। হ্যাঁ, যাই হোক, এইভাবে কিন্তু মানে আমাদের আমরা অনেক ন্যাচারাল সাপ্রেশন থেকে মুক্ত হতে পারি। ন্যাচারাল আর ট্রিটমেন্টের কথা পরে আসছি। হ্যাঁ, আচ্ছা, ন্যাচারাল সাপ্রেশন থেকে মুক্ত হতে পারি। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে ওই যে পার্সপিরেশন বা সোয়েটিং সাপ্রেশন আমরা কিন্তু আর্টিফিশিয়ালিও করে থাকি, সেটার কথা পরে আসছে। আগে আমরা ন্যাচারাল সাপ্রেশনটা দেখলাম। এবং আরো দু একটা উদাহরণ দিচ্ছি ন্যাচারাল সাপ্রেশনের, যেমন মিনসেস সাপ্রেস ফ্রম কোল্ড। হ্যাঁ, মিনসেস সাপ্রেস ফ্রম কোল্ড, এটা আমরা হামেশাই দেখতে পাই যে পিরিয়ডটা, দেখো আমার পিরিয়ডটা হচ্ছে না, ভালো করে হিস্ট্রি নিয়ে দেখুন, তার ঠান্ডা লেগে গেছে, তার ঠান্ডা লেগেছিল, সে বৃষ্টিতে ভিজেছিল। হ্যাঁ, আচ্ছা, সে বৃষ্টিতে ভিজেছিল, তার ওয়েট গেটিং অ্যাগ্রাভেশন। এবং আমরা যখন মেডিসিন গুলো পড়ি, এরকম ঠান্ডা লেগে মেনস্ট্রুয়েশন সাপ্রেস হয়েছে, সেখানে আমরা ডাল কামড়া, সিপিয়া, পালসেটিলা, হ্যাঁ, এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ মেডিসিন পাই। আদার্স টোটালিটি মিলিয়ে আমরা ওষুধ দিলে এগুলো আমরা কিন্তু সহজেই সারিয়ে দিতে পারি বা তার ফ্লোকে স্টার্ট করিয়ে দিতে পারি। আবার দেখুন, এখানে নয়, আবার এই যে মিনসের কথা যেহেতু বলছি, মিনসের সাপ্রেস ফ্রম গ্রিফও হতে পারে, গ্রিফের জন্য হ্যাঁ হতে পারে এখানে ইগনেশিয়া। এখন এই জায়গায় একটা মজার ব্যাপার আছে, অনেক সময় দেখা যায় যে আমরা যদি রেপার্টরি ঘাটার চেষ্টা করি, রেপার্টরিতে হয়তো দেখতে পাই যে ওই যে সাপোজ ধরুন যে মিনসেস সাপ্রেস ফ্রম গ্রিফ, ইগনেশিয়া একমাত্র ওষুধ রয়েছে, তা তো নয়। এই একটা সিমটম বা একটার উপরে ওষুধ দেওয়া সম্ভব নয়, টোটালিটি করতে হবে। সেখানে দেখবেন যে আরো কিছু কিছু জায়গা রয়েছে, যেমন এইলমেন্ট, হ্যাঁ, ফ্রম গ্রিফ। এইলমেন্ট ফ্রম গ্রিফ কি কি ওষুধ আছে, তার সঙ্গে গ্রিপের জন্য হলো, আর চলে যান ফিমেল জেনিটালিয়াতে মিনসেস সাপ্রেসড। দুটোকে কম্পেয়ার করুন, মিনসেস সাপ্রেসডের সাথে এইলমেন্ট ফ্রম গ্রিফ, তাহলে গ্রিপ থেকে হয়েছে কি হয়েছে, মিনসেস সাপ্রেসড হয়েছে। দুটোকে কম্পেয়ার করুন, দুটোকে কম্পেয়ার করলে দেখা যাবে, দুটোকে কম্পেয়ার করলে আমার কোথায় সব আউট হয়ে গেছে মনে হচ্ছে। আমার কথা শোনা যাচ্ছে? নবীন, শোনা যাচ্ছে? আচ্ছা, পরিষ্কার শোনা যাচ্ছে। আমার এখানে কিছুই নেই, দেখতে পাচ্ছি সাদা স্ক্রিন হয়ে গেছে। শোনা যাচ্ছে, স্পষ্ট শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, দেখছি আমি, কারণ আমি তো সাদা হয়ে গেছি। হ্যাঁ, এবার ফিরে এসছি, ঠিক আছে। তাহলে এই দুটোকে যদি আমরা কম্পেয়ার করি, দুটোকে কম্পেয়ার করে নিয়ে আমরা আসল জায়গাতে, আসল ওষুধগুলোতে পৌঁছতে পারি। সেটা শুধু মিনসের ক্ষেত্রে কেন, যে কোনো ক্ষেত্রেই কেন হয়েছে, কি হয়েছে,
হ্যাঁ, এটা সবসময় একটা রুব্রিকে পাওয়া যায় না, দুটোকে আমাদের কম্পেয়ার, কারণ কজেশন অ্যান্ড তার এফেক্ট দুটোকে কম্পেয়ার করুন। দুটোকে কম্পেয়ার করে যে মেডিসিন গুলো থাকবে সেই মেডিসিন গুলোর মধ্যেই মানে মেডিসিন থেকে আমরা মেডিসিনটা পাবো। ঠিক আছে, যেমন ধরুন মিনসে সাপ্রেস ফ্রম ফ্রাইট, হ্যাঁ, ওখানে খুলে দেখবেন একোনাইট, ক্যালিকা, লাইকোপোডিয়াম, ওপিয়াম, এই সমস্ত ওষুধগুলো রয়েছে। তার সঙ্গে মিনসেস সাপ্রেসড আর এলিমেন্ট ফ্রম ফ্রাইট কম্পেয়ার করুন, আরো অনেক ওষুধগুলো বেরিয়ে যাবে। এরপর টোটালিটি করুন, টোটালিটিতে যে ওষুধ আসবে সেটাই দেবো। মজার ব্যাপার হচ্ছে যে আমরা তো কেন্টের রেপার্টরি ফলো করতেই অভ্যস্ত। কেন্টের রেপার্টরি কিন্তু মোস্ট সাইন্টিফিক, কেন্টের রেপার্টরি কিন্তু মোস্ট কমপ্লিট। এখানে কেবলমাত্র পলিক্রেস মেডিসিন গুলোকেই দেওয়া আছে। তাই আমরা যদি ঠিক মতো কেস রেকর্ডিং করে ওষুধ নির্বাচন করতে পারি তাহলে কিন্তু আমাদের ভুল হবার সম্ভাবনা কম। কিন্তু আনকম মানে যে রেয়ার মেডিসিন, অনেক রেয়ার মেডিসিন আছে, এরকম রেয়ার মেডিসিন অনেক ডাক্তার আছে রেয়ার মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করেন, সেখানে কিন্তু এই জায়গাগুলো পাবেন না। কেন্টের রেপার্টরিতে কিন্তু রেয়ার মেডিসিনের অস্তিত্বই নেই তেমন। যাই হোক, তাহলে আশা রাখছি আমরা এই যে ন্যাচারাল সাপ্রেশনটা মোটামুটি বুঝতে পারলাম। তারপর আবার যদি ইউটিউবটা শুনি, আবার এই জায়গাগুলো সঙ্গে যদি আমরা চর্চা করি তাহলে কিন্তু আমাদের এই ন্যাচারাল সাপ্রেশনটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট আমরা আসছি আর্টিফিশিয়াল সাপ্রেশন। আর্টিফিশিয়াল বা কৃত্রিম, হ্যাঁ, কৃত্রিম সাপ্রেশন বা দমন। এটা কি? এটা ব্যাপারটা হচ্ছে যে অসমবিধান চিকিৎসা মতে বা ডিসিমিলার চিকিৎসার ফলে যে সাপ্রেশনটা হয়, হ্যাঁ, সেখানে তো আমরা মেডিসিন দিয়ে ডিসিমিলার চিকিৎসা করি। এই এই সাপ্রেশনকেই আমরা কিন্তু আর্টিফিশিয়াল বা অনৈসর্গিক বা কৃত্রিম সাপ্রেশন যাই বলি না কেন বলবো যে মেডিসিন দিয়ে সাপ্রেশন। একটা হচ্ছে মেডিসিন ছাড়া কৃত্রিম সাপ্রেশন হয়েছে আমরা যেগুলো আলোচনা করলাম, যে মানসিক বা অন্যান্য মানে প্রাকৃতিক কোনো ব্যাপারে হতে পারে। কিন্তু আর্টিফিশিয়াল সাপ্রেশনটা কিন্তু আমাদের চিকিৎসার ফলে, সেটা মেডিসিনাল চিকিৎসা হতে পারে, সার্জিক্যাল ট্রিটমেন্ট হতে পারে, হ্যাঁ, এভাবে আমাদের মানে হতে পারে। যাই হোক, এই সাপ্রেশনটা কিন্তু বিভিন্ন ভাবেই আসতে পারে। প্রথমেই যে কথাটা বলবো মানে সেটা হচ্ছে মেডিকেশন বা ওষুধ প্রয়োগের ফলে আমাদের সাপ্রেশন, হ্যাঁ, ওষুধ প্রয়োগের ফলে সাপ্রেশন। বর্তমানে তো আমরা দেখতে পাই যে লোকাল অ্যাপ্লিকেশন, অয়েন্টমেন্ট, হ্যাঁ, বা বিভিন্ন রকমের বাম ব্যবহার করি, কোরাইজা বা মানে সাইনাসের ব্যথা, এগুলো কিন্তু এই বাম বা এই যে এক্সটার্নাল ইউজের জন্য কোরাইজা সাপ্রেসড হয়ে যায়। কোরাইজা সাপ্রেসড হয়ে গিয়ে আমাদের ভয়ঙ্কর ধরনের মাথা যন্ত্রণা শুরু হতে পারে। হ্যাঁ, আচ্ছা, তো এই যে আজকাল তো ট্রেনে খুব দেখি বাম বিক্রি হয়, হ্যাঁ, গ্যারান্টি দিয়ে ওরা রোগ সারাতে, হ্যাঁ সত্যি তাই, ওরা গ্যারান্টি দিয়ে রোগ সারাতে পারে। এই গ্যারান্টি দিয়ে ব্যথা কমিয়ে দেয়, ব্যথা কমিয়ে দেওয়ার ফলে কিন্তু নানা রকম সমস্যা, এবং বাম ইউজের ফলে যেমন সর্দিতে, নাকের যদি সর্দিতে আমরা ইউজ করি তাতে কি হয়, তাতে হয়তো সর্দিটা কমে গেল। এক্ষেত্রে বামের জন্য আমাদের একটা অ্যালার্জি আসতে পারে, র্যাশ বেরোতে পারে, আমাদের চুলকুনি আসতে পারে, সর্দি চেপে গিয়ে মানে একদম বুকের কষ্ট, বুক ধরপড়ানি, বুকটা যেমন মানে একদম আটকে গেছে, সাফোকেশন হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, এই কষ্টগুলো কিন্তু আমরা এরকম মানে এই বাম গুলো ইউজের ফলে আমরা দেখতে পাই। সেই জন্য এইসবগুলো ইউজ করে টেম্পোরারি রিলিফ নেওয়া কিন্তু ভবিষ্যতের পক্ষে ভয়ঙ্কর আকার ধারণ করে। হ্যাঁ, দেখছি আমরা
মানে আমাদের যেমন এক্সিমা, আমাদের সোরিয়াসিস, এই সমস্ত রোগগুলোতে বা এই সমস্ত ইরাপশন, তো এই সমস্ত ইরাপশন গুলোতে কি হয়, আমরা বিভিন্ন রকম জিঙ্ক, সালফার, অ্যামোনিয়েটেড মার্কারি, এরকম সব মলম ব্যবহার করি। ফলস্বরূপ কি হয়, এটা সাপ্রেশন হয়ে আসে, সেখানে অ্যাজমা আসতে পারে। আবার মলমে যদি স্টেরয়েড থাকে, অনেক মলমই আছে সেখানে স্টেরয়েড দেওয়া আছে, সেখানে কিন্তু শুধু ইন্টারনাল কোনো ভাইটাল অর্গানের কষ্ট নয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু ব্লাড ভেসেল ডাইলেট হয়ে যেতে পারে, ব্লাড ভেসেল গুলো বেশ স্পষ্ট, সেখান থেকে রক্ত চলাচল করছে, এইসব ব্যাপারগুলো দেখতে হয়। সেই জন্য যদি আমরা মানে পাস্ট হিস্ট্রিতে, আমরা তো পাস্ট হিস্ট্রি নেব, তা ছোটবেলা থেকে কখনো কোনো চর্মরোগ হয়েছিল কিনা, আমরা তো সব রোগীর কাছেই জানতে চাই, জানতে যেতেই হবে। হ্যাঁ, যদি সঠিক হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করতে চান তাহলে কি হবে, আচ্ছা কি কি ওষুধ আছে, সবসময় তো সব ওষুধের কথা মনে থাকে না, সেখানে চলে যান রেপার্টরিতে, স্কিন ইরাপশন সাবটেস্ট, স্কিন ইরাপশন সাবটেস্ট, অনেক মেডিসিন আছে, তার থেকে টোটালিটি করুন, অন্যান্য সিমটম গুলো নিন, সেখান থেকে ওষুধ আমাদের দিতে হবে। এবং ওষুধ দেবার ফলে কি হবে, তার ইন্টারনাল কষ্ট তো যেতেই থাকবে, সঙ্গে সঙ্গে তার এক্সটার্নালি কিন্তু স্কিন ইরাপশন বা স্কিনের যে সমস্যা, মানে সেগুলো প্রকাশ পেতে থাকে, প্রকাশ পেতে থাকে। যত এক্সটার্নাল প্রকাশ পাবে, ইন্টারনালি রোগী কিন্তু তত সুস্থ হতে থাকবে। ঠিক আছে, এই যে গরমকাল এসে গেছে, গরমকাল আসছে, আমরা কি করি, আমরা কিন্তু ভীষণ ভাবে একটা ন্যাচারাল সিক্রেশনকে সাপ্রেস করে দিতে থাকি। কিভাবে, মেডিকেটেড পাউডার, হ্যাঁ, আর তো টিভিতে অ্যাডের কোনো ছড়াছড়ি, অ্যাড দিতেই থাকে, এই পাউডার ব্যবহার করুন, ওই পাউডার ব্যবহার করুন, গায়ে গন্ধ থাকবে না, জীবাণুগুলো থাকবে না, আপনার মানে ঘামে কষ্ট পাবেন না। হ্যাঁ, সত্যি পাবো না, খুব তো বিশেষ করে এক জিলাতে, পায়ের তলাতে, এই সমস্ত জায়গাগুলো তো খুব দেখা যায়। আর এই সমস্ত জায়গাগুলো আমরা এই যে মেডিকেটেড মানে পাউডার গুলো ব্যবহার করি, এতে কি হয়, সাধারণত ঘাম কিন্তু সাধারণ ব্যাপার নয়, ঘাম কিন্তু আমাদের একটা মানে বিভিন্ন এক্সক্রিয়েটরি প্রোডাক্ট, দূষিত পদার্থকে শরীর থেকে এলিমিনেট করে। তাতে কি হয়, এখন যদি আমরা পাউডার গুলো ব্যবহার করি, পাউডার ব্যবহার করলে যে রোমকূপ গুলো থেকে ঘাম গুলো বেরোতে থাকে, সেগুলো বন্ধ হয়ে যায়, সেগুলো বন্ধ হয়ে গিয়ে ঘাম বেরোতে পারে না, শরীরে দূষিত পদার্থগুলো নির্গমন হয় না, কিন্তু জীবনী শক্তি বা আমাদের দেহ এই ক্ষতিকারক পদার্থ রাখতে চায় না, এরা তখন অন্য পথে এগুলোকে বের করে দেবার চেষ্টা করে। এইভাবে ঘাম সাপ্রেসড হয়ে কিন্তু আমাদের কনস্টিটিউশনাল এফেক্ট আসতে পারে, ঘাম সাপ্রেসড হয়ে কিন্তু আমাদের কনস্টিটিউশনাল এফেক্ট আসতে পারে। এবং এই কনস্টিটিউশনাল এফেক্টে যখন আমরা কনস্টিটিউশনাল মেডিসিন দেব, আমাদের কিন্তু পার্সপিরেশন সাপ্রেস কথাটা মাথায় রাখা উচিত। যদিও কোনো পেশেন্টের, এটাও মনে রাখা দরকার সঙ্গে সঙ্গে, কোনো পেশেন্টের যদি মেন্টাল সিমটম বা অন্যান্য ফিজিক্যাল সিমটম বা ফ্যামিলি হিস্ট্রি সব মিলে গিয়ে আমরা একটা অ্যান্টি মায়াজমেটিক সঠিক ওষুধ নির্বাচন করতে পারি, সেটা দিতে পারলেও কিন্তু একটা একটা সিমটমে যা মেডিসিন তৈরি করতে পারে না, তাতে আটকায় না। কনস্টিটিউশনাল এফেক্ট, কনস্টিটিউশনাল মেডিসিন কনস্টিটিউশনাল এফেক্টকে আমাদের দূর করে দেয়। ঠিক একইভাবে ডায়রিয়া হয়েছে, কি হলো,
ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারবাবু হয়তো এমন একটা ওষুধ দিলেন, আমার ডায়রিয়াটা সঙ্গে সঙ্গে কমে গেছে। ডায়রিয়াটা কমে গিয়ে কি হয়, ডায়রিয়াটা কমে গিয়ে ক্রনিক কনস্টিপেশন আসে, ক্রনিক কনস্টিপেশন আসতে পারে, গ্যাস্ট্রাইটিস আসতে পারে। আর এই ক্রনিক কনস্টিপেশনের জন্য রেগুলার সে মানে প্রেসার দিয়ে মল ত্যাগ করতে করতে তার হিমারয়েডস ডেভেলপ করে যেতে পারে, পাইলসও ডেভেলপ করে যেতে পারে। এবং অতি অবশ্যই আমরা ট্রিটমেন্ট করবার সময় ডায়রিয়া সাপ্রেস কথাটা মাথায় রাখতে হবে। তাছাড়া আরো কিছু ওষুধের ব্যবহারের ফলে আমাদের মানে কনস্টিপেশন আসতে পারে। হ্যাঁ, তাহলে ড্রাগস আফটার কনস্টিপেশন, ড্রাগস আফটার অ্যাবিউজ বলে একটা রুব্রিকও কিন্তু আমাদের কাছে আছে। হ্যাঁ, কনস্টিটিউশন মানে কনস্টিপেশন 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 আমরা কোথায় পাই? হেপাটাইটিস গুলো আমরা রেকটামে পাই, কারণ রেকটাম দিয়েই তো মল পাস হয়। সেই জন্য রেকটামে চলে যাব, রেকটামে কনস্টিপেশন খুলবো। কনস্টিপেশন একটা জেনারেল রুব্রিক, তার নিচে একের পর এক নাবতে থাকলে আমরা দেখতে পাবো প্রচুর সাব রুব্রিক রয়েছে। সাব রুব্রিক গুলো আমরা যেমন দেখবো যে আচ্ছা, ওখানে দেখবেন একটা রুব্রিক আছে কনস্টিপেশন মানে ড্রাগস, আচ্ছা কনস্টিপেশন আফটার অ্যাবিউজ অফ ড্রাগস। হ্যাঁ, কনস্টিপেশন আফটার অ্যাবিউজ অফ ড্রাগস, ড্রাগের মানে ভুল ব্যবহারের জন্য আমাদের কনস্টিপেশনটা এসেছে। হ্যাঁ, এটা কিন্তু আমরা পেতে পারি। একটা আমি আমার স্যারের কাছে দেখা একটা পেশেন্টের কথা বলছি, ডক্টর কেসি দাসের কাছে দেখা একটা পেশেন্ট। পেশেন্টটি ছিল মানে পেশেন্ট কিন্তু যেমন তেমন পেশেন্ট নয়, কলকাতার একটি নামকরা হসপিটালের হাউস ফিজিশিয়ান। হ্যাঁ, আসছি কথাতে যে পেশেন্ট অ্যাকচুয়ালি ম্যালেরিয়া সাপ্রেস ছিল। এখন এই যে ম্যালেরিয়া সাপ্রেস হয়ে নানা রকম সমস্যা আসে। হ্যাঁ, ম্যালেরিয়া সাপ্রেসড হয়ে নানা রকম সমস্যা আসে। সেটা কিরকম? কারণ সেখানে তো মানে ম্যাসিভ ডোজে কুইনাইন দেওয়া হয়, ম্যাসিভ ডোজে কুইনাইন দেওয়া হয়। এবং কুইনাইন, হ্যাঁ কুইনাইন কিন্তু অ্যাবিউজ, কুইনাইন মানে কুইনাইনে অ্যাবিউজ হয়ে গেল। এবং কুইনাইন কি করলো না আমাদের মানে ওই যে নানা রকম সমস্যা দেহে তৈরি হতে পারে। এবং এই যে ম্যালেরিয়া সাপ্রেসড হয়ে যে রোগটা আসে তার জন্য একটা রুব্রিক আছে, আমি সেটা বলে দিচ্ছি। আমাদের জেনারেলিটিসে কুইনাইন বলে একটা রুব্রিক আছে। হ্যাঁ, কুইনাইন খুলবেন দেখবেন কুইনাইন সাপ্রেসড, কুইনাইন মানে অ্যাবিউসের জন্য যে যে ওষুধগুলো প্রয়োজন হতে পারে ওখানে কিন্তু লেখা আছে। হ্যাঁ, জেনারেলিটিসে এই এই রুব্রিকটা পাবে। যাই হোক, এখন এই যে দেখুন কি অদ্ভুত অবস্থা, দেখুন এই যে কুইনাইনটা আমরা যখন পোটেন্টাইজড ফর্মে দিচ্ছি, আমরা যখন পোটেন্টাইজড ফর্মে দিচ্ছি, পোটেন্টাইজড ফর্মে দিয়ে কিন্তু আমরা ম্যালেরিয়া সারি। এবং এই মানে এইখান থেকেই তো আমাদের হোমিওপ্যাথি আবিষ্কার, এই জায়গা থেকেই তো হ্যানিম্যান হোমিওপ্যাথি আবিষ্কার করেছিলেন। দেখুন পোটেন্টাইজড দিলে সে কাজ করে দিচ্ছে, কিন্তু সেটা যখনই আমরা মানে মেটেরিয়ালিস্টিক ফর্মে দিচ্ছি, কারণ ওরা তো গ্রাম, এত গ্রাম এত এমজি তত এমজি এইভাবে দেওয়া হয়, অর্থাৎ মেটেরিয়ালিস্টিক দৃষ্টিভঙ্গিতে দেখা হয়। সেটাই কিন্তু মেটেরিয়ালিস্টিক দৃষ্টিভঙ্গিতে গেলে সাইড এফেক্ট আসে। শুধু তাই নয়, আরেকটা কথা বলবার আছে। দেখবেন আমরা প্র্যাকটিস অফ মেডিসিনে পড়ে থাকি বা সার্জারিতে পড়ে থাকি, শুধু পড়ে থাকি না, আমরা পরীক্ষাতেও দিয়ে থাকি যে কমপ্লিকেশন, একটা ডিজিজ রয়েছে, সে ডিজিজের পরে কি কি কমপ্লিকেশন আসতে পারে, এই কমপ্লিকেশন আসতে পারে। কিন্তু বন্ধু, আমরা যদি সেই ডিজিজটাকে সমবিধান মতে অর্থাৎ ল অফ সিমিলিয়া মেনে সঠিকভাবে চিকিৎসা করে সারিয়ে দিতে পারি, তাহলে কিন্তু রোগীর এই কমপ্লিকেশন গুলো আসে না, তাহলে কিন্তু কমপ্লিকেশন গুলো আসে না। যাই হোক, মানে এই যে আমাদের আমরা ওই যে কুইনাইন ব্যবহার করলাম ম্যাসিভ ডোজে, হ্যাঁ তাতে কি হলো,
ম্যালেরিয়া সাপ্রেসড হয়ে গেল। ম্যালেরিয়া সাপ্রেসড হয়ে গিয়ে কি আসে? নিউরালজিয়া। হ্যাঁ, তাতে কি আসে? নিউরালজিয়া, অর্থাৎ কিনা যে ব্যথা, নার্ভ যে রুটে চলে গেছে, নার্ভের রুট ধরে ধরে ব্যথা, নিউরালজিয়া। যেমন সায়াটিকা, সায়াটিক নার্ভ যে পথে গেছে সেই পথে ব্যথা হচ্ছে, কিংবা নার্ভ সাপ্লাই যেখানে হচ্ছে সেখানে গিয়ে একটা কষ্ট হচ্ছে। তাহলে ম্যালেরিয়ার যে কুইনাইন ব্যবহার ফলে কিন্তু এই এরকম রোগ আসতে পারে। এছাড়া যদি আমরা দেখেছি যে এর ফলে আর কি কি আসতে পারে, এর ফলে আসতে পারে মানে অ্যাকিউট রিউমাটিক ফিভার আসতে পারে, রিউমাটয়েড আর্থ্রাইটিসের মতো রোগও আসতে পারে কুইনাইন যে ম্যালেরিয়া সার্ভাইভ করে। এখন স্যারের কাছে যে পেশেন্টটি এসেছিলেন, যাকে বললাম কলকাতার একটা নামকরা হসপিটালের তিনি হাউস ফিজিশিয়ান, স্যার তাকে মানে ট্রিটমেন্ট করতে গিয়ে জানতে পারলো তার একাধিকবার, একবার নয় 3-4 বার ম্যালেরিয়া হয়েছিল। হ্যাঁ, এবং সেখানে ওই বারবার ওই ট্রিটমেন্ট হয়েছে, অর্থাৎ ম্যালেরিয়াটা সাপ্রেসড হয়েছে, ম্যালেরিয়াটা সাপ্রেসড হয়ে বসেছিল। স্যার মানে যেমন ম্যালেরিয়া সাপ্রেসড হয়ে মানে যেখানে কি হতে পারে, বললাম যে রিউমাটয়েড আর্থ্রাইটিস বা রিউমাটিক ফিভার হতে পারে, তাতে কি থাকে, তার জ্বর থাকে, তার জয়েন্ট পেইন থাকে। হ্যাঁ, মানে এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস হলো একটা পিরিকর্ডিয়াল পেইন, যেখানে হার্ট রয়েছে, হার্টের জায়গাতে একটা ব্যথা, তার সঙ্গে আরেকটা থাকতে পারে কিসনিয়া, শ্বাসকষ্ট। এবং আপনারা তো সবাই জানেন যে হার্টের যে কোনো রোগের মানে 3টে সিমটম একদম কম্পালসারি, 3P: পেইন, প্যান্টিং, প্যালপিটেশন। পেইন, প্যান্টিং, প্যালপিটেশন, এই 3P কিন্তু হার্টের ডিজিজের কমন সিমটম। এটা থাকেই হার্টের ডিজিজের 3P: পেইন, প্যান্টিং, প্যালপিটেশন। তাহলে এইসব কষ্টগুলো সেই রোগীর ভেতরে কিন্তু আমরা পেয়েছিলাম, মানে স্যার পেয়েছিলেন, মানে আমরা টিকেছিলাম, আমরা সেখানে প্রেজেন্ট ছিলাম। তা স্যার কিন্তু টোটালিটি করে ওষুধ দিয়ে রুগীকে বলেছিল আপনার কিন্তু ম্যালেরিয়া জ্বর ফিরে আসতে পারে বা আসেই সাধারণত। হ্যাঁ, কিন্তু ওই অবস্থায় যদি আপনি আবার সেই ওষুধগুলো নিয়ে যান, আবার সাপ্রেশন হবে। হ্যাঁ, কিন্তু আপনার যদি সেই লক্ষণগুলো ফিরে আসে, তাহলে কিন্তু আস্তে আস্তে আপনি সুস্থ হয়ে যাবেন, এটা কিন্তু চিরতরে আপনার শরীর থেকে দূর হবে। আমরা তো এরকম বলতে পারি যে সাপ্রেশন যদি আত্মপ্রকাশ করে, এই কিছুদিন আগে দেখছি মানে স্কিন ইরাপশন এবং ভীষণ র্যাশ বেরোয়। কবে থেকে এলো? সে একবার ওই পচা পুকুরে কই মাছ ধরেছিল। হ্যাঁ, কাদার মধ্যে কই মাছ ধরবার পরে কালো ছিল জলের মাটি ঠাটি গুলো, সেখানে পচা গাছপালা ছিল। মাছ ধরবার পরেই তার সেই যে স্কিন ডিজিজ হলো, কিছুতেই সারছিল না। তা একজন সেই দোকানে মাল সাপ্লাই দেয়, দোকানদার একজন, হার্ডওয়্যারের বিজনেস, সে ভদ্রলোক আমার কাছে পাঠিয়ে আসতে বলেছিলেন, এলেন। আসার পরে আমি ওষুধ দিলাম। ওষুধ দেওয়ার পরে তার কিন্তু, সে তো তখন অয়েন্টমেন্ট ব্যবহার করতো, হোমিওপ্যাথিতে ট্রিটমেন্ট করতো, সেগুলো সাপ্রেসড হয়ে গেছে। হ্যাঁ, সাপ্রেসড হয়ে গিয়ে তার আরো কিছু কিছু কষ্ট আসছিল। এরপরে কি হলো, যখন তাকে কনস্টিটিউশনাল ড্রাগ দেওয়া হলো, খুব বেড়ে গেল। তা যে আমাকে পাঠিয়েছে সে আমাকে ফোন করেছে যে এরকম না, চর্মরোগ তো ভরে গেছে, চর্মরোগ। আমি ভদ্রলোককে বলে ফেললাম, আমি আনন্দ পেলাম, বলছে ডাক্তারবাবু আপনি আনন্দ পেলেন আর ও কষ্ট পাচ্ছে? হ্যাঁ তাই তো। ওকে যখন বলেছে না, খেপে গেছে, আমি কষ্ট পাচ্ছি আর ডাক্তারবাবু আনন্দ পাচ্ছে। হ্যাঁ, তা বললাম যে ধৈর্য ধরতে। আমি বললাম ওনাকে পাঠিয়ে দিন আমার কাছে। পরের দিন এসে বুঝিয়ে বললাম, আবার রুগ্রাম দিলাম। এখন প্রায় 6-7 মাস হয়ে গেছে। এখন সেদিন যে পাঠিয়েছিলেন তিনি এসে বলছেন ও কিন্তু খুব খুশি, ওর শরীর এখন দারুণ ফিট, ওগুলো তো চলে গেছে, অন্যান্য কষ্ট, ব্যথা বেদনা বা যা কিছু কষ্ট ছিল সব, হ্যাঁ ওখানে খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে, খুব ভালো আছে। হ্যাঁ, এটা কিন্তু হয়তো আমারই দোষ, আমি রুগীকে বলে দেইনি যে আপনার ওই কষ্টগুলো ফিরে আসবে।
যদি ফিরে আসে তাহলে খুব ভালো হয়। এটা রোগীকে সবসময় স্কিন ডিজিজ সাপ্রেস থাকলে বলে দিতে হয়, বা বলে দিতে হয় যদি বেরোতে পারে, কারণ তার তো নিজের ক্ষেত্রে সাপ্রেসড নয়, সেটা অন্যর ক্ষেত্রে তার হয়তো পিতা মাতা বা ঠাকুর দাদারও হয়তো সাপ্রেস ছিল, সেটা বেরোতে পারে। আর আরেকটা কথা, সব সময় যে যে ডিজিজটা সাপ্রেস ছিল যে জায়গায় সেই জায়গায় বেরোবে তার কিন্তু কোনো কথা নয়, মানে অন্য জায়গা থেকেও কিন্তু তার সমস্যা বা অন্যভাবে আত্মপ্রকাশ করতে পারে ওষুধ খাবার জন্য। কিন্তু কি দেখবো, মেন্টালি দ্য পেশেন্ট ইজ ফিলিং বেটার, আমি মানসিক দিক থেকে ভালো আছি, এই জায়গাটা কিন্তু লক্ষ্য করতে হবে। পেশেন্ট না বললেও পেশেন্টের কথা বলার ধরন, সে বোল্ডলি বলছে না মিনমিন ভাবে বলছে না মুখ বেজায় করে বলছে, এই জায়গাগুলো আমাদেরকে দেখতে হবে। তার কারণ রুগী ভালো থাকলেও কিন্তু রুগী বলে না আমি ভালো আছি, বহু রুগী মিসগাইড করে যে না ডাক্তার আমি ভালো নেই, সেটা কিন্তু আমাদেরকে তার অ্যাপিয়ারেন্স কথাবার্তা দেখে আমাদেরকে বুঝতে হবে। যাই হোক, এই স্যার ওইভাবে দিয়েছিলেন এবং বলেছিলেন ওষুধ খাবেন না, প্রয়োজনে ছুটি নিয়ে বাড়িতে বসে থাকবেন, হসপিটালে যাবেন না। তো মানে ভালো হয়েছিল। এছাড়া যে ব্যথা কমানোর জন্য বা জ্বর কমানোর জন্য বা ইনফ্লামেশন কমানোর জন্য, হ্যাঁ, যে অ্যাসপিরিন জাতীয় ওষুধ বা স্যালিসিটেড, হ্যাঁ, স্যালিসিটেড জাতীয় ওষুধ, যেমন যার মধ্যে প্রধান হচ্ছে অ্যাসপিরিন, এটা ব্যবহার করবার ফলে কি হয়, মানে এই ব্যথা ইনফ্লামেশন আরো বেশি, মানে এগুলো কমিয়ে দিয়ে, হ্যাঁ, কি হয় না, আরো বেশি ভাইটাল অর্গানিক, যেমন হার্টে হতে পারে, হার্ট ডিজিজ আসতে পারে, স্পাইনাল কর্ডের ডিজিজ আসতে পারে, তার ব্রেনের কোনো ডিজিজ আসতে পারে। এটা কিন্তু সাধারণ ব্যাপার, হ্যাঁ, এটা কিন্তু খুব সাধারণ ব্যাপার। এখানেও কিন্তু ট্রিটমেন্ট করবার পরে আমরা কনস্টিটিউশনাল ওষুধ দিয়ে যদি ট্রিটমেন্ট করি সেই জায়গাগুলো আবার ফিরে আসতে পারে। হ্যাঁ, আচ্ছা, এইবার সিমিলার ওষুধ তো বললাম, কিন্তু আমরা হোমিওপ্যাথিক ডাক্তাররাও তো সাধু পুরুষ নয়। হ্যাঁ, ইদানিং তো দেখুন, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সেমিনার হয়, সেমিনার গুলোতে গিয়ে দেখতে পাই যে বিভিন্ন ওষুধের কোম্পানি স্টল খুলে বসেছে এবং সেখান থেকে নানান রকম মলম, নানান রকম মিক্সচার, ওই পাইলস কিওর, ওই রিউমাটিক কিওর, এইসব ওষুধগুলো দিচ্ছে। সেখানে কিন্তু মানে সেখানে কি হচ্ছে, সেখানে কিন্তু সেখানে ওই সাপ্রেসড হচ্ছে। আমরা কিন্তু যিনি প্রকৃত হোমিওপ্যাথ তিনি কিন্তু আমাদের টোটালিটি করে যদি ওষুধ দেন তাহলে কিন্তু সেখানে সাপ্রেসড হবার কথা নয়। পলিক্রেস্ট ওষুধ দিলে কিন্তু ঠিকভাবে দিলে সাপ্রেসড হয় না। আর আরেকটা ব্যাপার, আমার আলোচনা করতে করতেই মাঝে মাঝে আমাদের কল্যাণের কথা মনে পড়ে। হ্যাঁ, কল্যাণের কথা মনে পড়ে। কল্যাণ শুধু না, আমি সবার উদ্দেশ্যে বলছি যে সৎভাবে চিকিৎসা করে সৎভাবে থেকে সত্যি খুব কষ্ট, প্রথম জীবনে টাকা ইনকাম করা তো ভীষণ কষ্ট, এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে কিন্তু একটা তারা হেয় চোখে দেখে। আমরা যে সৎভাবে চেষ্টা করছি, আমরা যে মানুষকে বাঁচাবার চেষ্টা করছি, এটা বোঝে না, না বোঝে রুগী, না বোঝে ডাক্তারের আত্মীয় স্বজন। আমি বহু ডাক্তারের ক্ষেত্রে এটা দেখেছি, তারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ডাক্তারকে এও বা অপদস্থ করবার চেষ্টা করে, কিন্তু সে ব্যক্তিতে সৎ সেটা সাধারণ মানুষ বোঝে না। হ্যাঁ, আমি বিভিন্ন জায়গায় দেখতে পাই তারা ওষুধ বিক্রি করে শুধুমাত্র। কল্যাণকে এই কারণে বললাম, কল্যাণ আমাদের এখানে এক ডাক্তারের কথা হামেশাই বলে যে স্যার আমি কিন্তু ওইসব পথে নেই, ও তো সঠিক পথে চলে। এই ডাক্তারবাবুর কাছে যখন যাবেন দেখবেন প্রচন্ড ভিড়, শুধু ভিতরে নয় বাইরে লাইন দিয়ে রুগী দাঁড়িয়ে আছে, তিনি 3-4টে ওষুধ দিচ্ছেন, তিনি মাদার টিংচারের তো মানে ছড়াছড়ি, এইসব দিয়ে হোমিওপ্যাথিক প্যালিয়েশনটা হতেই থাকে। এই প্যালিয়েশনটা কিন্তু খুব মারাত্মক। কল্যাণ একটা ওষুধের দোকানে বসতো,
কল্যাণে ওখানে অনেক ডাক্তার, গোল্ড মেডেলিস্ট ডাক্তারও বসতো, কিন্তু আমি দেখেছি, আমি অবজার্ভ করেছি, ওষুধের দোকানটাতে আমি কয়েকবার গিয়ে অবজার্ভ করে দেখেছি, তারা সব ওষুধ বিক্রি করে, তারা ডাক্তারি করে না, তারা রুগীর ভালো বোঝে না, তারা বোঝে মালিকের ভালো, মালিকের ভালো বোঝে, মালিকের টাকা আসবে। আর বেচারা কল্যাণ ওই পরিবেশে বসতে পারলো না, ওকে ছেড়ে দিতে হলো, কারণ ওর অপরাধ হচ্ছে সৎ, ও সৎ, ও রুগীর ভালো চেয়েছে, ও মানুষের ভালো চায়। এটা কিন্তু, এটা কল্যাণ হচ্ছে আমাদের একটা এক্সাম্পল। কিন্তু এরকম আমাদের হাজার হাজার ডাক্তার, হাজার হাজার না, এখন আর হাজার হাজার বলবেন, এখন ভালো হয়ে মাইক্রোস্কোপ হয়ে গেছে, এরকম ডাক্তাররা একই সমস্যায় ভোগে। আপনারা কেউ নার্ভাস হবেন না, নিজের সততা বজায় রাখুন, ট্রিটমেন্ট করুন। একটা সময় আসবে অন্তত পক্ষে আপনার ডাল ভাতের কষ্ট হবে না। জানি জায়গাটা খুব কষ্ট, আমাদেরও খুব কষ্ট হয়েছে প্রথম জীবনে। হ্যাঁ, আস্তে আস্তে আমরা হয়তো এই জায়গাতে আসতে পেরেছি। তার এই যে হোমিওপ্যাথিক ডাক্তারের সাপ্রেশন কিন্তু খুব মারাত্মক। হ্যাঁ, হয়তো বাতের ব্যথা নিয়ে এসছে, সে লোকাল সিমটমের ট্রিটমেন্ট করলো, রুগীর ট্রিটমেন্ট করলো না, ওই বাতের ট্রিটমেন্ট করলো। বাতের ট্রিটমেন্ট করতে গিয়ে কিছুদিন বাদে রুগী এলো, তার মাথার যন্ত্রণা শুরু হয়েছে, সে তখন ওই মাথার যন্ত্রণা ট্রিটমেন্ট করলো। হ্যাঁ, কিছুদিন বাদে কি হলো, তার স্পাইনাল কর্ডে পেইন এসছে, স্পাইনাল কর্ডে ট্রিটমেন্ট হলো। এইভাবে তারপর হয়তো তার দেখা গেলো হার্টের সমস্যা দেখো। এইভাবে ট্রিটমেন্ট করতে করতে, এইভাবে প্যালিয়েশন করতে করতে পেশেন্ট কিন্তু ইনকিউরেবল স্টেটে চলে যায়। আমাদের এমন সাবপ্রেশন হয়েছে হোমিওপ্যাথিক ওষুধে, সে ইনকিউরেবল স্টেটে চলে যায়। হ্যাঁ, কিন্তু আমরা যারা সৎ হোমিওপ্যাথ নীতি আদর্শ মেনে চলে, তারা এটা কখনোই করেন না। হ্যাঁ, তারা কিন্তু নিজেরা ভোগে, নিজেরা কষ্ট পায়, নিজেরা যন্ত্রণা ভোগ করে, কিন্তু রুগীকে কিন্তু তারা যন্ত্রণা দেয় না বা যন্ত্রণা দেবার চেষ্টা করে না। এই কথাটা কিন্তু সকলেরই মাথায় রাখা উচিত। যাই হোক, আমরা কিন্তু এইভাবে রুগীকে কষ্ট দেব না। এখন এই যে সাপ্রেশন, আমরা এতক্ষণ দেখলাম মেডিসিনাল সাপ্রেশন, এবার আর কি সাপ্রেশন হতে পারে, সেটা হচ্ছে সাপ্রেশন বাই সার্জিক্যাল, সাপ্রেশন বাই সার্জারি বা সার্জিক্যাল ট্রিটমেন্ট বা শল্য চিকিৎসা, শল্য চিকিৎসার ফলে সাপ্রেশন। আমরা সকলেই তো জানি, বা একটু আগে আমি বললামও, যে ডিজিজ হবার সময় আমাদের মানে প্রতিকূল কোনো মাধ্যম বা কোনো ইনিমিক্যাল এজেন্ট জীবনী শক্তিকে আক্রান্ত করে, জীবনী শক্তি তার সঠিক স্বাভাবিক কার্যকারিতা হারিয়ে ফেলে, মাইন্ড, সোল, বডি এরা সঠিক থাকতে পারে না, সে রোগ আক্রান্ত হয়। তখন মানে আমাদের ভাইটাল ফোর্স কি করে, জীবনী শক্তি কি করে, জীবনী শক্তি তার কিছু মানে স্বনির্বাচিত অর্গানে সেই রোগ ভোগটাকে, তার রোগের অস্তিত্বটাকে বের করে দেয়, স্বনির্বাচিত অর্গানে দেয়। কারণ এইভাবে কি হয়, এতে তার সামগ্রিকভাবে একটা বিশাল অংশ, পুরো শরীরটা রক্ষা পাবার চেষ্টা করে। মানে ওই মানে একটা অর্গানের মাধ্যমে, একটা অর্গানে হয়তো সেই জিনিসটা আত্মপ্রকাশ পেয়েছে। যেমন আমরা বলতে পারি যে, আমরা টনসিলের কথা বলতে পারি, সবার আগে তো তাই বলবো। টনসিল হচ্ছে আমাদের ফার্স্ট পুলিশম্যান, বডিকে রক্ষা করে বিভিন্ন রোগের হাত থেকে। তারপরে আরো যে সমস্ত মানে আরো অর্গান, লিভার হতে পারে, তা স্প্লিনে আসতে পারে, গল ব্লাডারে আসতে পারে। সার্জন কি করছে, সার্জন ব্যাস অর্গানটাকে ধরে দিল, কেটে বাদ। এখানে কি হয়, এখানে কিন্তু রোগ সারে না, তার প্যাথোলজিক্যাল একটা স্টেটকে কেটে বাদ দিয়ে দেওয়া হলো, প্যাথোলজিটাকে বাদ দিয়ে দেওয়া হলো, কিন্তু মূল রোগ তো শরীরে থেকেই যায়। রোগী সারা জীবন ধরে ভুগতে থাকে, রোগী সারা জীবন ধরে কি করে কষ্ট পেতে থাকে, ভুগতে থাকে শুধু এই সার্জারিটা অপারেশনের জন্য। আর আমরা ওই টনসিলেরটাকে একটু উদাহরণ হিসেবে একটু আলোচনা করি, হয়তো ব্যাপারটা আরো ভালো হবে। টনসিল হচ্ছে কি বললাম, ফার্স্ট পুলিশম্যান অফ দ্য বডি, রক্ষক, তখন জীবাণু পোকে বা
নাক দিয়ে মুখ দিয়ে ঢুকছে, টনসিল ওটাকে ক্যাচ করে দেয়। ক্যাচ করে দিয়ে কি হয় না, নিজে ফুলে ওঠে, নিজে ব্যথা হয়। কিন্তু এটাকে যদি আমরা হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করতে পারি, হ্যাঁ, সিমিলার প্যাথিতে ট্রিটমেন্ট করতে পারি, তাহলে কিন্তু আমরা রোগটাকে সারিয়ে দিতে পারবো। কিন্তু মনে রাখতে হবে, এরকম পার্টিকুলার অর্গানের জন্য আপনারা কিন্তু কখনো রেয়ার মেডিসিন খুঁজে নেবেন না। রেয়ার মেডিসিনকে খুঁজে নিলে কিন্তু প্যালিয়েশন হয়ে, সাপ্রেশন হয়ে রোগীর চরম সর্বনাশ হবে। কথা প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়ে গেল। আমার মনে আছে একজন ডাক্তার, আমি পাশ করে প্রথম যার কাছে গেছিলাম, কেসি দাস বা তপনকার জেলার নয়, কিন্তু আর একজন ডাক্তারের কাছে গিয়েছিলাম, তারপরে নিজে ছেড়ে দিয়েছে। প্রচুর রুগী দেখতেন তিনি, প্রচুর প্রচুর, এক একটা রুগীর পেছনে 5-7 মিনিট হয়তো ব্যয় করতেন। একটা রুগী ক্রাম্পিং ছিল, তার টেবিলে বলতে কোনো অসুবিধা নেই, ওই বড়িকের বইটা রেডি থাকতো, বড়িক দেখে দেখে রেয়ার মেডিসিন প্রেসক্রিপশন করতেন। হ্যাঁ, তা সেই পেশেন্টকে এই যে কনভালশন বিভিন্ন অর্গানে হতো, দিনের পর দিন স্টিকনিয়া ফস খেয়ে যেতেন, খাওয়াতেন। আপনার খুলে দেখুন না বড়িক, স্টিকনিয়া ফসের কি সিমটম আছে, কয়েকটা সিমটম আছে। হ্যাঁ, এরকম বহু মেডিসিন আছে যেখানে মেন্টাল সিমটমই নেই। কেন্টের মেটিয়াতে সেটা পাবেন না, কেন্টের এইসব মেডিসিন গুলো পাবেন না, কেন্টের রেপার্টরিতে পাবেন না, কারণ মাইন্ড ইজ দ্য ভাইস রেজেন্ট, গভর্নর অফ দ্য বডি। মেন্টাল সিমটমস আর ওয়ান্স ওন সিমটমস। যেখানে মেন্টাল সিমটম নেই সেখানে কিন্তু রোগী ট্রিটমেন্ট করা খুব কষ্টকর, হয় না? হ্যাঁ, কিন্তু যারা ওই রেয়ার মেডিসিন ট্রিটমেন্ট করেন, তারা কিন্তু বারবার প্যালিয়েশন করতে থাকেন। রোগী একটা কষ্ট চলে যাচ্ছে, আর একটা কষ্ট ফিরে আসছে, এইভাবে কষ্ট দিতে দিতে প্যালিয়েশন হয়ে যায়। আমাদের একজন খুব অনেকের কাছে খুব নাম করা চিকিৎসক, আমার কাছে হাতুড়ে চিকিৎসক, তিনি মারা গেছেন নিজের এই ফুল ট্রিটমেন্টেই। একজন ভালো ডাক্তার তাকে দেখতে গিয়েছিলেন, দেখে এসে আমাকে বলছে, জানো, নিজের ফাঁদেই নিজে মরলেন। কতগুলো মাদার টিচারকে, হ্যাঁ, মারাত্মক রোগে তিনি মারা গেছেন, কিছু করা যায়নি, এমন অবস্থা, রোগটা চলে গেছে। সেই জন্যে যা চেম্বারে ওই যে ভিড়, 4-5 লাখ টাকা মাসে ইনকাম করা মানে ভালো ডাক্তার তা নয়, তারা সমাজের শত্রু হতে পারে। হ্যাঁ, টাকাতে যেমন শত্রু, এরকম ডাক্তারও খুব সমাজের শত্রু, সাবধান। যাই হোক, তাহলে টনসিলটাকে কেটে দেওয়া হলো। টনসিলটা কেটে দিয়ে সারা জীবন রোগী কতগুলো কষ্টে ভুগতে থাকে। যেমন কিছু তো সঙ্গে সঙ্গে সমস্যা থাকেই অপারেশনের সঙ্গে সঙ্গে, যেমন গলা, কান, ঘাড়ে ব্যথা, বমি বমি ভাব, জ্বর, হ্যাঁ, মুখে দুর্গন্ধ, জিহ্বা ফুলে থাকা, এই কষ্টগুলো তো কিছুদিন থেকে যেতেই পারে। এবং কিছুদিন বাদ হয়তো এই কষ্টগুলো দূর হয়, কিন্তু সারা জীবনের রোগী কি হবে, রোগী ইনফেকশন প্রবণতা বেড়ে যাবে, গলা মুখে অস্বস্তি থেকেই যাবে, তার গলার স্বর, কণ্ঠস্বর পরিবর্তন হয়ে যাবে, সারা জীবন ডিসফেজিয়া, অর্থাৎ খাবার গিলতে রোগীর কষ্ট হবে। হ্যাঁ, এই রোগীকে পুরো সুস্থ আমরা করতে পারবো না। ওই অর্গানটা কাটার জন্য রোগীর এই যে ভাইটাল ফোর্স, আর তাকে ফিরিয়ে দিতে পারবে, কারণ ভাইটাল ফোর্স যার মাধ্যমে রোগীকে বাঁচাবার চেষ্টা করে, সে শরীরে নেই, সে শরীর থেকে বিদেয় নিয়েছে। এসব ক্ষেত্রে আমরা প্যালিয়েটিভ ট্রিটমেন্ট করতে এগোই। আমরা বলেছিলাম গল ব্লাডার কেটেও যদি বাদ দেওয়া হয়, গল ব্লাডার যদি কেটে বাদ দেওয়া হয়, নন ফাংশনিং গল ব্লাডার হয়েছে, তাতে কি হবে, রোগী কিন্তু সারা জীবন আর ফ্যাট হজম করতে পারবে না, কারণ বাইল জুস ফ্যাট হজম করতে সাহায্য করে। আমরা যতই ট্রিটমেন্ট করি না কেন, তার ওই সমস্যা আমরা মেটাতে পারবো না। তার জন্ডিস হতেই থাকবে, গল ব্লাডার নেই, জন্ডিস হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। আমরা কি করব? হ্যাঁ, যাই হোক,
এই জায়গাগুলো থেকে আমাদেরকে সাবধানে থাকতে হয়। নেক্সট যেটা সাপ্রেশন, ওয়ার্ল্ড ওয়াইড সাপ্রেশন, সারা বিশ্বময় সাপ্রেস হয়ে বসে থাকছে কি? ব্যাড এফেক্ট অফ ভ্যাকসিনেশন। একটা ছোট শিশু জন্মাচ্ছে, জন্মের পর থেকে একের পর এক তাকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, ভ্যাকসিনেশন মানে হয়ে তার যে সাপ্রেশন আসে তা কিন্তু এতটাই মারাত্মক হয়ে পড়ে, রোগী সারা জীবন ওই কষ্টে ভুগতে থাকে। হ্যাঁ, এবং মানে একটা সময় আসবে যে চ্যালেঞ্জ, যে এই ভ্যাকসিনেশন পুরো মানব জাতিটাকে সাইকোটিসে বানাবে। কারণ ভ্যাকসিনেশন সাইকোসিসই হয় সাধারণত, দেখা যায় সাইকোটিসেন বানিয়ে দেবে। তাহলে কিন্তু আমাদের ট্রিটমেন্ট করবার আগে ভ্যাকসিনেশন নেওয়া হয়েছিল কেমন, ভ্যাকসিনেশনের পরে কেমন আছে, এই জায়গাটা দেখতে হয়। এবং আপনারা নিজেরা খেয়াল করেছেন, আমি তো খেয়াল করেছি, আপনারাও খেয়াল করেছেন যে করোনা ভ্যাকসিন নেবার পরে কিন্তু প্রচুর রুগী বেড়ে গেছে, যার কোনোদিন রক্ত ছিল মানে রোগ ছিল না। আমি দেখেছি ব্লাড সুগার উঠে গেছে 400, কোনোদিন ছিল না, এবং ফ্যামিলি হিস্ট্রিতে ব্লাড সুগার পাইনি। ব্লাড প্রেশার প্রচন্ড বেড়ে গেছে। কিংবা যে রোগগুলো আপনি সারিয়ে দিয়েছিলেন একটা সময়, সে রোগগুলো ফিরে আসছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং এই যে সাপ্রেশন গুলো আমরা যদি ন্যাচারাল হয় তাহলে কিন্তু আমরা ওষুধ দিয়ে অতি সহজেই টোটালিটি করে যদি ওষুধ দেই, সাপ্রেশন গুলোকে মানে আমরা সারিয়ে দিতে পারি। আর ভুল ওষুধ দিয়ে যদি সাপ্রেশন করে থাকি হোমিওপ্যাথিক ডাক্তাররা, আমরা মানে ফলো আপের সময় কি দেখতে পাই, একদম কেন্টের কথা তুই বলে, আমার নিজের কথা দরকার নেই। 12 অবজারভেশনের দ্বাদশ পর্যবেক্ষণ, 12 অবজারভেশনটাই, সেখানে সিমটমস টেক্স রং ডিরেকশন, সিমটম গুলো রং ডিরেকশনে চলে যায়। এখানে বলাই আছে যে বাতের ট্রিটমেন্ট করলে সেখানে দেখা গেল হার্টের রোগ হলো, সেখানে দেখা গেল স্পাইনাল কর্ডের রোগ হলো। এটাও কিন্তু হোমিওপ্যাথিক সাপ্রেশনের একটা মারাত্মক জায়গা। এই জায়গাগুলোকে কিন্তু আমরা কি করতে পারি, আমরা ট্রিটমেন্ট করব। আমরা ট্রিটমেন্ট করে সময় লাগবে, হ্যাঁ, ইনকিউরেবল স্টেটে না চলে গিয়ে আস্তে 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 সার, যার যেখানে ওই অর্গান নেই সেখানে কিন্তু আমরা প্যালিয়েটিভ, আমরা আগের দিন আলোচনা করেছিলাম। হ্যাঁ, আমরা এর আগে আলোচনা করেছিলাম যে সেখানে প্যালিয়েশন হচ্ছে, প্যালিয়েটিভ ট্রিটমেন্ট আমাদের দরকার। 7th অবজারভেশন আমরা ওই লো পোটেন্সি দিতে দিতে হাই পোটেন্সি দিয়ে দিয়ে আমরা তাকে প্যালিয়েশন করে করে তাকে রাখবো। হ্যাঁ, এটা হচ্ছে আমরা হোমিওপ্যাথিক ওষুধে আমাদের দিতে হয়। হ্যাঁ, যাই হোক, এবার এগুলো হচ্ছে সার্জারি সাপ্রেশন হলে আমরা সুস্থ করতে পুরো পারবো না, কিন্তু প্যালিয়েটিভ করে করে যাবো, বা মেডিসিনাল সাপ্রেশন হলে আমরা আস্তে আস্তে ট্রিটমেন্ট করতে থাকবো। এবং অনেক সাপ্রেস কন্ডিশন, ব্যথা বেদনা বা আপনার ওই চুলকুনি ঘা প্যাঁচড়া গুলো বেরিয়ে আসে। যাই হোক, এইটুকু আলোচনা করে শেষ করলাম। এতক্ষণ সবাই এত মনোযোগ সহকারে শুনলেন, আমি আপনাদের কৃতজ্ঞ। সকলকে ধন্যবাদ। আর যদি বিন্দুমাত্র আপনাদের কাজে লাগে আমার আলোচনা, তবেই কিন্তু আমার আজকের এই আলোচনা সার্থক। সকলকে শ্রদ্ধেয় ডাক্তার তপন স্যার আজকের বিষয়বস্তুগুলো তুলে ধরেছেন। আমাদের মাঝে কয়েকজন হ্যান্ড রেজ করেছেন, সম্ভবত তাদের আজকে আলোচনার উপর কিছু প্রশ্ন রয়েছে। আমাদের মাঝে হ্যান্ড রেজ করেছেন ডাক্তার আরিফ মাঝি। ধন্যবাদ। তখন সাথে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন বিষয়গুলো। একটা কথাই একটু জানতে চাইছি, ব্যাড এফেক্ট ভ্যাকসিনেশনের জায়গাটায় সত্যি কথাই বলেছেন, এই কোভিড ভ্যাকসিনের পরে অনেক কিছুই আমাদের কাছে নিত্য নতুন কিছু রোগী আসছে যারা
যাদের এই এই ধরনের কোনো রোগী বংশে ছিল না, বা সে অনেক ভালো ছিল, তার ইমিউনিটি সিস্টেমটা খুব দুর্বল হয়ে যাচ্ছে দিনকে দিন। তো এই জায়গাগুলো কি স্যার টোটালিটি নিয়েই ঠিক করতে হবে, নাকি আমাদের ভ্যাকসিনেশন এফেক্ট কাটানোর জন্য যে মেন কিছু ড্রাগ আচ্ছা আছে? শুনুন, হ্যাঁ 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 স্যার। হ্যাঁ, টোটালিটি ছাড়া তো কোনো ওষুধ হয় না, দেখবেন ব্যাড এফেক্ট অফ ভ্যাকসিনেশন। হ্যাঁ, অনেকগুলো ওষুধ আছে। হ্যাঁ, টোটালিটি যে ওষুধটার সাথে মিলবে সেই ওষুধটাই মানে দিতে হবে। আমি দেখেছি সব থেকে বেশি কিন্তু আমি পেয়েছি থুজা। হ্যাঁ, আমি থুজাই পেয়েছি। কৌশিক শুনছে কিনা আলোচনা আমি জানি না, আমি বাইরের কথা বলছি, আমি কৌশিকের কথাই বলছি। আহ কৌশিকের কথাই বলছি। কৌশিকের কৌশিক ভ্যাকসিন নেবার পরে খুব অসুস্থ হয়ে পড়েছিল। হ্যাঁ, প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছিল। টোটালিটি করে ওকে তুজা দেওয়া হয়েছিল, তুজা দিয়ে খুব ভালো আছে, কষ্টগুলো সব চলে গেছে। আবার আমি কোথাও কোথাও দেখেছি সাইলিশিয়া লেগেছে, রুগী সাইলিশিয়া দিয়ে ভালো আছে। একটি পেশেন্টে তো দেখলাম বঙ্কাইটিস ডেভেলপ করেছে, প্রচন্ড কাশি, সর্দি, শ্বাসকষ্ট তার সঙ্গে। হ্যাঁ, বঙ্কেল অ্যাজমা ডেভেলপ করেছে। আমি টোটালিটি করেছি, টোটালিটি করে আমার সেখানে অ্যান্টিমটাট এসেছিল, আমি দিয়েছি। কোথাও দেখবেন সালফার আসছে, রুগী সালফারের পেশেন্ট, টোটালিটি সালফার। তাহলে এই যে ওষুধগুলো ম্যালান্ড্রিনাম, থুজা, সাইলিশিয়া, তারপরে ধরুন সালফার, হ্যাঁ, এরা কিন্তু ব্যাড এফেক্ট অফ ভ্যাকসিনে কাজ করে ভালো, কিন্তু টোটালিটি কার্সিনোসিন কিন্তু ওয়ান অফ দেম ব্যাড এফেক্ট অফ ভ্যাকসিনেশন। কার্সিনোসিন টোটালিটি যে চাইবে তাকে দেবেন, তবে ব্যাড এফেক্ট অফ ভ্যাকসিনেশন কথাটা কিন্তু আমরা কভার করে আমরা ওষুধ দেব, তাতে দেখা যাচ্ছে যে রোগী কিন্তু ভালো হচ্ছে। এই প্রবলেমটা অনেকের, আমার একার নয়। হ্যাঁ, মানে একটা কথা বলছি, ডক্টর জেন কাঞ্জিলাল এত বড় ডাক্তার, আপনারা তো সবাই জানেন। একটা সময় কিছু লোক ওনাকে বদনাম দিয়েছিল, কিচ্ছু জানে না, শুধু থুজা প্রেসক্রিপশন করে, থুজার ডাক্তার। আসলে সেই সময় স্মল পক্সের ভ্যাকসিন এত দেওয়া হতো, এত স্মল পক্সের ভ্যাকসিন দেওয়া হতো, এবং ওই ব্যাড এফেক্ট অফ ভ্যাকসিনেশনে তিনি বেশিরভাগই দেখছেন থুজা আসছে, এবং তিনি থুজা দিতেন, সেই জন্য তাকে বদনাম কিনতেছিল থুজার ডাক্তার। ওকে, আমাদের মাঝে আরো হ্যান্ড রেজ করেছেন ডাক্তার অসিত কায়েত স্যার, প্রশ্নটি করুন। অসিত কায়েত, শুনতে পাচ্ছেন? আচ্ছা স্যার, আমি আপনাদের নতুন সদস্য। আজকে হ্যাঁ সাপ্রেশন বলতে গিয়ে আমার একটা কথা, আজকে একটা পেশেন্ট পেয়েছিলাম 7:30টায়। এই পেশেন্টটা আপনারাও প্রায় পেয়ে থাকেন। এখন ম্যাক্সিমাম পেশেন্ট আছে যে ওভারিয়ান সিস্ট নিয়ে। ওই পেশেন্ট আমার কাছে এসেছে, বয়স মাত্র 24 বছর, ওভারিয়ান সিস্ট ছিল, আছে এখনো। তাও এলোপ্যাথে গেছে, এলোপ্যাথ যাওয়ার জন্য ওদের যে হরমোন ট্যাবলেট দেওয়া দিয়েছে। প্রথম মাসে মেন্সটা হয়েছে, দ্বিতীয় মাস এইটা আজকে এসছে যে স্যার আমি তো সিস্টের জন্য ওষুধ খাচ্ছি, কিন্তু আজকে মেন্স আর হলো না, খুব কম হলো, এক হচ্ছে, কিন্তু মেন্সটা আসছে না। কিন্তু ওকে বললাম তুমি তাহলে কি করবে, সিস্টার জন্য ওষুধ বন্ধ করবে, না আমাদের হোমিওপ্যাথি এই পথে আসবে, না ওই ওষুধ খাবে? বলছে স্যার ওনারা তো বলেছেন যে 3 মাস খেতে হবে, না খেলে তো আমার সিস্ট সারবে না। কিন্তু ওকে আমি আজ বুঝিয়ে বললাম যে তুমি যদি সিস্ট সারাতে চাও তাহলে আমাদের হোমিওপ্যাথিতে এসছো এই জন্যই, যে হোমিওপ্যাথি করে আমি সিস্টটা মেন্সটা ঠিক করব, কিন্তু সিস্ট যদি ভালো করতে হয় তাহলে তোমাকে এলোপ্যাথি ছাড়তে হবে, ছেড়ে আমাদের হোমিওপ্যাথিতে আসতে হবে, তাহলে তোমার সিস্টও যাবে, মেন্সটা স্বাভাবিক আসবে। কিন্তু পেশেন্টটা রাজি হচ্ছে না যে না আমি ওটা ছাড়লে আমার সিস্ট ভালো হবে না। এই যে আর্টিফিশিয়াল সাপ্রেশন হয়েছে মেন্সটা, এই ক্ষেত্রে আমরা কিভাবে এগোবো, কোন প্রসেসে এগোবো? হ্যাঁ, যে রুগী কথা শুনছে না, হ্যানিম্যানের নির্দেশ হচ্ছে যে রুগী আপনার কথা শুনবে না সেই রুগীকে আপনি ট্রিটমেন্ট করবেন। তাকে পরিষ্কার জানিয়ে দিতে হবে যে আমার ট্রিটমেন্ট আসতে হলে আমার কথা মতো চলতে হবে, তা নাহলে আমার পক্ষে ট্রিটমেন্ট করা সম্ভব না। হ্যানিম্যান কি বলছেন যে ওই সময় নিয়ে ওই রুগীর পেছনে ব্যয় করার থেকে আপনি ওই সময় পড়াশোনা করেন, কাজে লাগবে, কারণ ওই রুগী আপনার বদনাম ছাড়া আপনাকে আর কিছুই দেবে না, আপনার বদনাম করবে। ওনার কাছে গেছিলাম, সারাতে পারেনি। এটা হচ্ছে হ্যানিম্যানের বক্তব্য, এটা মাথায় রাখবেন। পয়সাটা সব নয়, রুগী চলে যাবে, পয়সা আসবে না, আর একজন এসে দেবে। এবং পরবর্তীকালে ঘুরে ফিরে দেখবেন, অভিজ্ঞতা থেকে বলছে ওই রুগী আপনার কাছেই আসবে, পরে যখন আসবে তখন আপনি আপনার মতো ঠিক করবেন। হ্যাঁ,
ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন তো? হ্যাঁ, তুমি কেমন আছো? আমার অবস্থা হচ্ছে আমি হোমিওপ্যাথি ডক্টর প্লাস হচ্ছে আমি থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়েট পেশেন্ট। তো আমার ট্রিটমেন্ট বিভিন্ন ভাবেই চলতেছে। এখন রিসেন্টলি আমার এই যে অ্যান্ড্রিওমেট্রোসিস প্লাস হচ্ছে টিউমার ফিভার যেগুলা এবং সার্ভিক্সটা ভারী হয়ে যাচ্ছে, আদার্স কিছু প্রবলেম ধরা পড়েছে। তো আমি যখন টোটাল সিমটম গুলো নিয়ে যদি ট্রিটমেন্ট, আমি একজন স্যারের আন্ডারে আছি, এতদিন নিজে করছি, এখন স্যারের আন্ডারে আছি। তো এলোপ্যাথি অনেক ট্রিটমেন্ট চলেছে আজকে প্রায় 9 বছর যাবত। মানে টোটালি হচ্ছে আমার আয়রনটা এত বেশি যে 4000 পর্যন্ত উঠে যায়, এবং এটা এখন বর্তমানে বাবা, 2-3 মাঝখানে ওঠানামা করতেছে। এই 2100 ছিল, আর রিসেন্টলি 15 দিন পরে দেখতেছি এটা 2700-2800 চলে আসছে। মানে এই যে অ্যাবনর্মালিটিস, এবং বডিতে কোনো কিছু আসলে ওই যে হার্টের প্রবলেম, পালপিটেশন প্লাস হচ্ছে পেইন হয়, মানে আদার্স অনেকগুলো প্রবলেম আমাকে একদম চেকে ধরেছে। তো আমি যদি সিমটোমেটিক ট্রিটমেন্ট করতে থাকি তাহলে কি ইনশাল্লাহ সুস্থ হওয়ার সম্ভাবনা কতখানি, যে আমার দেখুন, থ্যালাসেমিয়া আয়রনটা কমে আসবে, বা আমার এন্ডোমেট্রোসিস বা এই প্রবলেম গুলো চলে যাবে, আপনি কথা- বা এই যে আপনি পালপিটেশন। আপনি কথাটা বলেন সিমটোমেটিক ট্রিটমেন্ট, তা নয় জি হোমিওপ্যাথিক। সিমটোমেটিক ট্রিটমেন্ট মানে হচ্ছে আপনি যদি সমস্ত সিমটম গুলো নেন, আপনি যদি সিমটম নিয়ে ট্রিটমেন্ট করেন, তাতে কিন্তু আপনি ভালো হবেন না। আপনাকে ক্যান্টো হোমিওপ্যাথি রেপার্টরিটাও ফলো করছেন স্যার, ক্যান্টো দাঁড়ান দাঁড়ান রেপার্টরি। জি দাঁড়ান জি দাঁড়ান, স্যার। ব্যাপারটা আগে শুনুন। ব্যাপারটা জি হচ্ছে যে আপনাকে অ্যান্টি মায়াজমেটিক ওষুধ দিতে হবে। আপনি অ্যান্টি মায়াজমেটিক সিমটম গুলো দেখে মায়াজমকে চিনে, যে অ্যান্টি মায়াজমেটিক ওষুধ আপনার টোটালিটি কভার করবে, আপনাকে সেই অ্যান্টি মায়াজমেটিক জি স্যার, ওষুধ নিতে আমার তো হবে। টিউবারকুলি নামের মাইজমের মধ্যে পড়ি, যেহেতু ঘুরে ফিরে তাহলে ব্যাস, একটার পর একটা আসতেছে। হ্যাঁ, জি তাহলে স্যার। তাই হবে। যদি তাই থাকে, তার যদি মেডিসিন হয় তাই খাবেন। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার এই ক্ষেত্রে তো থ্যালাসেমিয়া মানে আয়রনটা কমে যাওয়ার বা চান্সটা অনেকখানি, তাই তো? হুম, একটু যদি শুনুন, আমরা 3 মাস। এই মুহূর্তে আমার হাতে অনেকগুলো থ্যালাসেমিয়া পেশেন্ট রয়েছে। হ্যাঁ, অনেকগুলো। জি জি। কৌশিকের চেম্বারে একদিন বসি সপ্তাহে। কৌশিকের চেম্বারেই অনেকগুলো থ্যালাসেমিয়ার পেশেন্ট আছে। অনেক থ্যালাসেমিক পেশেন্টকে ব্লাড আর দিতে হয়নি হোমিওপ্যাথি। আমার গুণ নয়, এটা হ্যানিম্যানের হোমিওপ্যাথির গুণ। দেখেছি অনেক আর দিতে হচ্ছে না। এই ভেরি রিসেন্ট একটি কেস, ওরা ভাই বোনের দুজনার থ্যালাসেমিয়া। হ্যাঁ, বোনের ট্রিটমেন্ট এখনো চলছে। ভাইটা দিব্যি ভালো আছে এখন। আমি ওকে বোধহয় ওই মানে ছোটবেলা থেকে দেখছিলাম, দেখে তো এখন ভালো আছে। ও এখন মানে ওই চাকরি করতে বাইরে চলে গেছে, ভালোই আচ্ছা আছে দেখছি। আলহামদুলিল্লাহ। আমরা খুব ভালো ফল পাই হোমিওপ্যাথি ট্রিটমেন্টে। হ্যাঁ, জি খাওয়া স্যার, বাড়ি জি স্যার, আমার জন্য দোয়া রাখবেন স্যার। ধন্যবাদ স্যার। আমাদের মধ্যে আরো হ্যান্ড রাইজ করেছিলেন ডাক্তার রমিজ মোল্লা। স্যার আপনি প্রশ্ন থাকলে করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। ভালো আছেন স্যার? হ্যাঁ, স্যার আপনাদের তো আমরা ফলোয়ার অনুসরণ করে থাকি এবং করব, এবং ভালো জায়গাগুলি আমরা আপনাদের থেকে বাছাই করে নিয়ে আসা করি। কিন্তু স্যার এই যে বর্তমান যে আমাদের সমস্যাগুলো, এটা হলো যে ক্লিনিক্যাল বা যে পরীক্ষাগুলিতে রোগের একটা নামকরণ আছে, এখানে কিছু সিমটমাইট আছে। তার এই রোগগুলা কি আমরা লক্ষণগুলি নিয়ে টোটালিটি হবে? শুনুন, সিমটম দু রকমের হয়। প্রথম অবস্থা জি যেমন স্যার। সিমটম তো ক্লাসিফিকেশন যদি করি, হ্যাঁ, কিছু হচ্ছে কমন সিমটম, কিছু হচ্ছে আনকমন সিমটম। হ্যাঁ, কমন সিমটম মানে হচ্ছে যে সিমটম গুলো পার্টিকুলার রোগের সঙ্গে যুক্ত, সেগুলো হচ্ছে কমন সিমটম। যেমন একটা ম্যালেরিয়ার কথা আমি বলছি, ম্যালেরিয়া যদি উদাহরণ ধরি, ম্যালেরিয়ার তিনটে বড় কথা হচ্ছে কি, মানে জ্বর, হ্যাঁ, মানে ঘাম দিয়ে, মানে আপনার কম্প দিয়ে জ্বর আসছে, কম্প থাকবে, তারপরে জ্বর থাকবে, ঘাম দিয়ে জ্বর ছেড়ে যাবে। এই যে লক্ষণগুলো, এগুলো হচ্ছে কমন সিমটম। যেমন মানে আমাদের যদি ধরুন একটা পাইলোরিক স্টেনোসিস রয়েছে, তার ভমিটিং, তার কনস্টিপেশন, তার কমন সিমটম। তাহলে এগুলো হচ্ছে রোগের সিমটম। যে রোগের সিমটম গুলো, সেগুলোকে বলা হয়
কমন সিমটম, যেটা দিয়ে আমরা রোগের প্যাথোলজিক্যাল বা নোসোলজিক্যাল ডায়াগনোসিস করি। এগুলো কমন সিমটম। আমরা আমাদের ওষুধ নির্বাচনের ক্ষেত্রে কমন সিমটম গুলোর কোনো গুরুত্ব নেই। কোন সিমটম গুলোর? আনকমন পিকুলিয়ার সিমটম। সেগুলো কোনগুলো? সেগুলো হচ্ছে তার মেন্টাল সিমটম। হ্যাঁ, তার মেন্টাল সিমটম, যেমন ধরুন মেন্টাল সিমটম, কেউ হয়তো বেড়াতে খুব ভালোবাসে, কেউ ভীষণ কিপ্টে, হ্যাঁ, কেউ ভীষণ স্বার্থপর। এগুলো কিন্তু এসব রোগের সাথে যুক্ত নয়। এটা হচ্ছে তার কমন সিমটম। তার এগুলো হচ্ছে তার মানে কি বলবো না, আনকমন পিকুলিয়ার সিমটম। কিংবা ধরুন তার ফ্যামিলি হিস্ট্রিতে কয়েকটা টিবি পেশেন্ট রয়েছে, এগুলো হচ্ছে তার মানে আনকমন সিমটম। আমরা তার জেনারেলিটিস, জেনারেলিটিস বলতে তার মানে ফুড ডিজায়ার অ্যাভারশন, সে কোন সময় ভালো থাকে, সে শীতকালে ভালো থাকে, গরমকালে খারাপ থাকে, এগুলো হচ্ছে তার আনকমন সিমটম। আমরা কিন্তু যখন ওষুধ নির্বাচন করি আমরা সেই আনকমন সিমটম গুলোকে দেখি। আমরা কিন্তু কমন সিমটম বা রোগের সিমটমকে দেখি না, আনকমন সিমটম দেখে আমরা মানে নেই। এবং কি নেবো, এবং কেস রেকর্ডিংটা ভালো করে পড়বেন। অর্গাননের মানে 82 থেকে 83, হ্যাঁ 84 থেকে 83 84 থেকে 103 পর্যন্ত 4 পর্যন্ত ভালো করে পড়বেন, তাহলে কিন্তু বুঝে যাবেন কোন সিমটম নেওয়া উচিত। আর টোটালিটি অফ সিমটম পড়বেন, কিভাবে কেস রেকর্ডিং করতে হয়, টোটালিটি করতে হয়, দেখলেই কিন্তু আপনারা আনকমন ব্যাপারগুলো, আনকমন সিমটম গুলো বুঝে যাবেন। সেটা হচ্ছে ওষুধ নির্বাচনের সিমটম। তবে হ্যাঁ, কমন সিমটমের কিছু কিছু গুরুত্ব এসে যায় কখন? তার যদি মডালিটিস থাকে। হ্যাঁ, তার যদি মডালিটিস থাকে। কিরকম? ম্যালেরিয়ার জ্বরটা কখন আসে? ঠিক বিকেল 4টের সময় আসে, জ্বরটা 8টার সময় সেরে যাচ্ছে। ঠিক আছে, জ্বর ম্যালেরিয়ার সিমটম, কিন্তু এই যে টাইম মডালিটিসটা এটা কিন্তু আনকমন হয়ে গেল। লাইক পোডিয়াম আছে না, 4 to 8 PM অ্যাগ্রাভেশন। হ্যাঁ, কিংবা ধরুন জ্বরটা 3 PM এ আসছে, 3 AM এ আসছে, রাত 3টে আসছে, বিকেল 3টে আসছে, যেটা থুজার অ্যাগ্রাভেশন আসছে 3 PM 3 AM অ্যাগ্রাভেশন। তাহলে যদি এইরকম কোনো টাইম মডালিটিস বা কোনো মডালিটিস পাওয়া যায়, তখন কিন্তু কমন সিমটমটাও আনকমন পিকুলিয়ার সিমটম হয়ে যায়। আদারওয়াইজ কমন সিমটম আমরা ওষুধ সিলেকশনের সময় গ্রহণ করি না বা নেই না। ওকে, ভালো থাকবেন ডক্টর রামিজ। ধন্যবাদ রমিজ স্যারকে এবং তপন স্যারকে প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য। আমাদের আজকে শেষ প্রশ্নটি আপনি দেখতে পাচ্ছেন আমাদের হ্যাঁ, শেষ করা উচিত। ডাক্তার আরিফ মাওলা, আপনি কোনো প্রশ্ন থাকলে করুন, আপনার প্রশ্নটির মাধ্যমে আমরা আজকের প্রোগ্রাম শেষ করব। ডাক্তার আরিফ মাওলা। জি স্যার, আদাব স্যার। আমার একটা বিষয়, স্যার এই তো খুব ভালো হয়েছে স্যার। তো আমার একটা জানার বিষয় যে পাইলস অপারেশন করার পরে কি ধরনের হতে পারে, এটা একটু স্যার যদি বলতেন। দেখুন, হিমারয়েডস কেটে দেবার পরে, পাইলস গুলো কেটে দেবার পরে তার যে উদ্দেশ্য নিয়ে অপারেশন করা হয় সব ক্ষেত্রে কিন্তু সেই উদ্দেশ্য সফল হয় না। হ্যাঁ, সেই উদ্দেশ্য সফল হয় না। এবং আমি যেটা দেখেছি যে রুগীর বহু ক্ষেত্রেই তার স্ফিংক্টার মাসেল আর ঠিকমতো কাজ করে না, রেকটামে স্ফিংক্টার মাসেল কাজ করে না, যার ফলে বহু ক্ষেত্রে সে স্ক্রু ঠিকমতো ধরে রাখতে পারে না। ডায়রিয়া ফাইরিয়া হলে তার কিন্তু বেরিয়ে যেতে পারে। এছাড়া স্পেসিফিক কিছু কথা বলা মুশকিল আছে। অনেক সময় পাইল সাপ্রেসড হয়ে গিয়ে বহু পেশেন্ট থেকে পেয়েছি তার হেডেক হচ্ছে প্রচন্ড। কবে থেকে আপনার মাথা শুরু হলো? ডাক্তারবাবু, আপনার পাইলস অপারেশন করবার পর থেকে আমার কিন্তু মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। আর একজনকে পেয়েছিলাম, তার পাইলস, আমি প্র্যাকটিক্যাল নিজে দেখেছি, সেই পেশেন্টের কথা বলছি। আর একজনকে পেয়েছিলাম, তার পাইলস অপারেশন করবার পরে তার কিন্তু লোয়ার এক্সট্রিমিতে প্রচন্ড ব্যথা হতো। আর পাইলস অপারেশন করবার পরে বহু পেশেন্টকেই পাই বা পেয়েছি তার আবার পাইলস হয়েছে, অপারেশনে সে সারেনি। 3বার পাইলস হয়েছে, আমি এমন পেশেন্ট পেয়েছি। 2বার অপারেশন হয়েছে, 3য়বার আমাদের হোমিওপ্যাথি
এসছে। স্যারকে আন্তরিক ধন্যবাদ ও আমাদের হোমিও উদ্দীপনা গ্রুপের পক্ষ থেকে এবং যারা আজকে ছিলেন আমাদের সাথে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। সুস্থ থাকবেন, শুভরাত্রি, ধন্যবাদ সবাইকে।